প্রথমে আমরা এই আল্লাহর প্রশংসা করছি, যিনি মানুষকে নিজ হাতে তৈরি করেছেন এমন উপাদান দিয়ে, যে উপাদান পরিবর্তনশীল। একই সেম জিনিস বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে 20 থেকে 22 রকমের বিভিন্ন উপাদান তৈরি করে। সেই উপাদানগুলোকে এমনভাবে বিভিন্নভাবে সজ্জা তৈরি করে অসংখ্য মলিকুলের মধ্য দিয়ে মানুষের যে দেহ অবয়ব তৈরি করেছে, এবং সেই অবয়ব তৈরি করার যে মূল প্রোগ্রাম, কোড অফ লাইফ, এটাকে বলা হয় তিন। এটা তিন মানে হচ্ছে মিউজিক বা হারমোনিয়াম টাইপের। হারমোনিয়ামে যেমন 6টা তার থাকে, 6টা তার একই যন্ত্রপাতি বিভিন্ন লোক বিভিন্নভাবে বাজায়, বিভিন্ন সুর তোলায়। সেরকম ভাবে একই প্রোগ্রাম বিভিন্ন মানুষের দেহে বিভিন্নভাবে সুর বেজে ওঠে, বিভিন্ন রকমের আকার তৈরি হয়, বিভিন্ন রকমের অবয়ব তৈরি হয়। একই মানুষের সাথে একটা মানুষের কোনো চেহারা তৈরি হয়, কিন্তু জিনিস এক, প্রোগ্রাম এক, কিন্তু সেই প্রোগ্রামের বিভিন্ন সুরে বিভিন্ন মানুষের দেহ তৈরি হয়। আর 400 কোটি লোকের মধ্যে কারোর চেহারার সাথে কারোর মিল নেই। এই যে প্রোগ্রামের যে প্রোগ্রামার, যেটা বলা হয় তিন বা ডিএনএ পেয়ার, 46 ডিএনএ পেয়ার ডিএনএ আছে। সেই ডিএনএ থেকে যে আল্লাহ তাআলা মানুষকে বিশাল কারুকার্য তৈরি করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা প্রশংসা করছে। সে পরিবর্তিত রূপ যেগুলো, সেগুলো হচ্ছে আমার আছে। সে মানুষ সৃষ্টির পরে, সে মানুষ সৃষ্টি করার পর তাকে কিভাবে রক্ষা করতে হবে সেই সিস্টেমও উনি দিয়েছেন। এর জন্য উনি আমাদের পুরো দেহের মধ্যে 2 রকমের ইমিউনিটি সিস্টেম দিয়েছেন। এক হচ্ছে ইননেট ইমিউনিটি, 2 হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইননেট ইমিউনিটির মধ্যে প্রথম হচ্ছে আমাদের চামড়া, স্কিন, এটা বাহিরের জগতের সাথে আমাদের ভিতরকার জগতের কানেকশনটা যতটা সম্ভব মিনিমাইজ করে এবং প্রতিহত করে। সেকেন্ড হচ্ছে আমাদের যে সমস্ত টিউবাল স্ট্রাকচার রয়েছে, গ্যাপ রয়েছে, পোজ রয়েছে, যেমন নাকের ছিদ্র, চোখের ছিদ্র, জিহ্বা, গলা, তারপরে পেটের নাড়ি, প্রস্রাবের থলি, প্রস্রাবের নালী, পায়খানার দ্বার, যেগুলো থেকে বাহিরের জগতের সাথে ভিতর জগতে একটা পোর্ট সিস্টেম আছে। সে সমস্ত নালী জায়গাতে এমন কিছু কোষ দিয়েছেন, এপিথেলিয়াল সেল দিয়েছেন, যে কোষের মধ্যে স্পেশাল কিছু জিনিস তৈরি হয়, যেগুলো আমাদের দেহকে বাহিরের জগৎ থেকে ভিতরের জগতে প্রতিহত করে। মিউকাস তৈরি হয়। মিউকাস হলো কিছু না গ্লাইকোপ্রোটিন, এবং সেখানে কিছু ইমিউনোগ্লোবিন তৈরি হয়, অ্যান্টিবডিও তৈরি হয়, ন্যাচারাল অ্যান্টিবডি, এটা বলা আইজিএ, এই অ্যান্টিবডি তৈরি হয়। সবসময় আমার জীবনের উপর প্রতিহত হচ্ছে। এবং যে মিউকাসটা তৈরি হয়, যে জলের মতো লিকুইড থকথকে জিনিসটা তৈরি হয়, সেখানেও বিভিন্ন জীবাণুকে আটকে দেয়। তাহলে এইগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ ইননেট ইমিউনিটি। মানে বডিকে সেইভাবেই আমাদের বডি আল্লাহ তৈরি করেছে। ইননেট ইমিউনিটি, ইন কেস যদি কোনোভাবে এই সমস্ত রাস্তা অতিক্রম করে কোষের মধ্যে বা রক্তের মধ্যে বা কোনো অঙ্গের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, তাকেও প্রতিহত করার সিস্টেম আল্লাহ দিয়েছে। রক্তের মধ্যে যদি ঢুকে যায়, তা সেক্ষেত্রে কিছু ইন্টারনাল ইননেট ইমিউনিটি, কিছু বিশেষ কোষ, বিশেষ করে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এই জাতীয় কোষগুলো ওখানে আমাদের দেহকে রক্ষা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে। কিছু অ্যান্টিজেন প্রসেসিং সেল, ডেন্ড্রাইটিক সেল, সেগুলো কাজ করে। এই ডেন্ড্রাইটিক সেল বা অ্যান্টিজেন প্রসেসিং সেল অথবা নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল কোষগুলো আপ্রাণভাবে চেষ্টা করে ওই সমস্ত জীবাণুকে ধ্বংস করার। যদি না পারে অ্যান্টিজেন প্রসেসিং সেল বলে কিছু সেল আছে, ডেন্ড্রাইটিক সেল আছে, সেগুলো ওই জীবাণু বা ওই সমস্ত ক্ষতিকর জিনিস যেগুলো আমাদের দেহকে ক্ষতি করে
সেগুলোকেও আইডেন্টিফাই করে, স্পেশাল কিছু ক্যারেক্টার দুর্বলতার মধ্যে গ্রাস করে নিয়ে ও তখন আরো স্পেশালাইজ যে সেলগুলো রয়েছে সেখানে পাঠিয়ে দেয়। বিশেষ করে আমাদের থাইমাস গ্ল্যান্ড নাম শুনেছি বুকের মধ্যে, যেখানে অ্যান্টিবডি তৈরি হয়, সেখানে পাঠায়। বোন ম্যারোতে পাঠায়, যেখানে থাকে কিছু স্পেশাল সেল, প্লাজমা সেল বা বি সেল। আমরা লিম্ফোসাইটগুলোর নাম শুনেছি, টি সেল আর বি সেল। তো সেই বি সেলের কাছে, লিম্ফোসাইট সেলের কাছে এই অ্যান্টিজেনগুলো তখন চলে যায়। সেই অ্যান্টিজেনগুলো কি করে, যদি দেখে যে অ্যান্টিজেনটা দেহের মধ্যে সত্যি বিশালভাবে ক্ষতিকর বা এমনভাবে কোষের মধ্যে ঢুকে গেছে, আমি ব্লাডে ছিল, আমার দেহের মধ্যে রসের মধ্যে ছিল, সেটা একরকম। আর যদি কোষের মধ্যে ঢুকে যায়, আমার দেহের কোনো কোষের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু তাকে বাঁচানো খুব কঠিন। তো সেই কোষকে বাঁচাতে যদি যায়, তাহলে তার যে প্রসেস সেটা কিন্তু দেহ করতে পারে না বা সেটা করা সম্ভব না। সেই ক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে সে শরীরটাকে ধ্বংস করে দেয়। যেমন আমাদের হাত পচে গেলে বা গ্যাংগ্রিন হলে পা কেটে বাদ দিতে হয়। সেই জন্য কোনো কোষ যদি এমন কোনো জীবাণু দিয়ে এফেক্টেড হয়, বিশেষ করে ভাইরাস যেগুলো যদি কোষের মধ্যে ঢুকে যায় এবং কোষকে ধ্বংস করে এবং আশেপাশে কোষগুলোকে ছড়িয়ে দেয়, সেই কোষকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এই জন্য এমনভাবে প্রোগ্রাম করা আছে, সেক্ষেত্রে MSC ক্লাস 1 এই প্রোটিনের ফ্ল্যাগ কোষের বাইরে দেখাতে শুরু করে। যখনই এটা দেখাতে শুরু করে, তখন আমাদের দেহের মধ্যে থাকা কিছু কোষ, স্পেশাল টাইপের কোষ, বিশেষ করে ন্যাচারাল কিলার সেল, টি সেল, যেটা CD8 মানে প্রোটিন থাকে, ক্লাস্টার ডিফারেন্সিয়েশন প্রোটিন ক্লাস 1 এর 8 এর প্রোটিন থাকে, সেগুলো কি করে পুরো সেলটাকে ধ্বংস করে দেয়। পুরো গ্রুপ অফ সেলটাকে ধ্বংস, এটাকে বলা হয় সাইটোটক্সিক ইমিউনিটি। এরপরে যদি না পারে, তখন তার জন্য কিছু অ্যান্টিবডি তৈরি করে, যাতে পরবর্তীকালে বা ওই জীবাণু যেটা ঢুকে গেছে তাকে, এবং পরবর্তীকালে যদি ওই জীবাণু ঢুকে তাকে প্রতিহত করা যায় আগে থেকে। তার জন্য তখন স্পেশাল টাইপের CD4 টি সেল যেগুলো, সেগুলো তখন প্লাজমা সেলগুলোকে অ্যাক্টিভেট করে এবং সেখানে হিউম্যান অ্যান্টিবডি, বিশেষ করে IgM, IgG, এই সমস্ত অ্যান্টিবডিগুলো তৈরি দিয়ে পুরো বডিকে আমাদের বাহিরের জগৎ থেকে, বাহিরের বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে আমাদের দেহ ক্ষতি থেকে প্রতিহত করে, রোগ থেকে প্রতিহত করে। ফলে একটা বডি এমনভাবে তৈরি করা হয়েছে, এবং এই প্রত্যেকটা অঙ্গ, যে 78 অর্গান রয়েছে, প্রত্যেকটা অঙ্গের সঠিক কাজ করার জন্য, সঠিকভাবে তার ফাংশন রক্ষা করার জন্য, তাকে প্রতিহত করার জন্য আমাদের দেহের মধ্যে ইমিউনিটি সিস্টেমকে এতভাবে ডিফারেন্সিয়েশন করে বিভিন্ন স্তরে স্তরে তৈরি করা হয়েছে। এই সমস্ত জিনিস তৈরি করার জন্য আপনি কি অ্যাপ্লিকেশন করেছিলেন? জানিয়েছিলেন যে আমাকে এভাবে তৈরি করা, উইদাউট এনি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে। যখন আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে এত সুন্দরভাবে আমাকে রক্ষা করার জন্য, তার দায়িত্ব পড়ে আমাকে খাবার দেওয়ার জন্য। যে নিজেই সৃষ্টি করেছে আমার আবেদন ছাড়াই, তার দায়িত্ব এটাও তো যে আমাকে খাবার দেওয়া, রুজি দেওয়া বাধ্যতামূলক। তা আমি তাকে বলিনি যে আমাকে তৈরি করো, তার ইচ্ছা আছে, সে তৈরি করেছে, অর্থাৎ তার নিজের দায়িত্বই পড়ে আমাকে রুজি দেওয়া, খাবার, অর্থাৎ রুজি নিয়ে রুজির দায়িত্ব তার, খাবার দায়িত্ব তার। এখন আমরা কি করতে পারি? আমরা মানুষ হিসাবে আমাদের দেহটাকে আমরা কি করতে পারি? বাহিরের বিভিন্ন ক্ষতিকর উপাদান, বিভিন্ন জিনিস যেগুলো আমাদের সভ্যতার উন্নতির জন্য, আমাদের কাজকর্মের জন্য, বিভিন্ন কাজ আমরা এমন কিছু জিনিস করেছি মানব সভ্যতার উন্নতির জন্য, শিল্প কারখানা বলো, গাড়ি ঘোড়া বলো, বা বিভিন্ন রকম উৎকর্ষতার জন্য যা যা পদ্ধতি স্টেপ আমরা নিয়েছি, তার জন্য কিছু ক্ষতিকর জিনিস ইনএভাইটেবলি, মানে অবধারিতভাবে আমাদের পরিবেশের মধ্যে চলে এসেছে, যেগুলো আমাদের দেহের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব তৈরি করছে অনবরত। এবং পাশাপাশি বিভিন্ন জীবাণু উৎপাদ অনেক বেড়ে গেছে। তো সেগুলো থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি? আমাদের দেহকে রক্ষা করার জন্য অনেকগুলো পদ্ধতি আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাথা ব্যথা। এখানে মাথা ব্যথা হয় না এমন কে কে আছে?
মাথা ব্যথা হয় না? কার কার আছে? মাথা ব্যথা এমন একটা অসুখ যে অসুখটা নিয়ে চিকিৎসক মহলেরই মাথা ব্যথা। কারণ হচ্ছে মাথা ব্যথা এমন একটা রোগ যে রোগের ব্যথা কমানো যায় ঠিকই, হয়তো প্যারাসিটামল খেলাম, ন্যাফ্লেক্সন খেলাম, ক্লোনাজিন খেলাম, তাতে ব্যথাটা কমলো, কিন্তু অসুখটা নির্মূল হবে এর সম্ভাবনা 0%। অ্যালোপ্যাথি, মাথা ডাক্তার, শিরা ডাক্তার, সাইকিয়াট্রিক ডক্টর, চোখের ডাক্তার, বিভিন্ন ডাক্তার দেখে আমরা চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, আলটিমেট নিট রেজাল্ট 0, মাথা ব্যথা ভালো হয়। এমন আছে তো অভিজ্ঞতা কারো মাথা ব্যথা হয় কিন্তু মাথা ব্যথা ভালো হয় না, এমন ঘটনা বহু। তাহলে মাথা ব্যথা আমরা কি করব? তাহলে মাথা ব্যথা বিশেষ করে মাথার মধ্যে কি কি থাকে? এই মাথার মধ্যে কি কি থাকে? মাথা বলতে এই জায়গাটা বুঝি আমরা, মাথার ওজন কত? 1.36 3 থেকে 3.5 কেজি। মাথার মধ্যে যে ভিতরে যে জিনিসটা আছে ব্রেন, এটা পুরোটাই কি দিয়ে তৈরি? নার্ভ সেল দিয়ে তৈরি, গ্লায়া দিয়ে তৈরি, ঠিক আছে? আর এই পুরো জিনিসটা হেড অফিস, যেখানে কি থাকে? ব্রেন ডেটা থাকে। আমাদের ব্রেনে যত ইনফরমেশন আমরা যা কিছু গ্যাদারিং করছি চোখ দিয়ে এবং কান দিয়ে। আমরা যত নলেজ গ্যাদার করি কি দিয়ে গ্যাদার করি? চোখ দিয়ে আর কান দিয়ে। এই জন্যই বারবারে আল্লাহ বলেছেন যে তোমাদের চক্ষু দিয়েছি, কান দিয়েছি, তবে তোমাদের বিবেক কি জাগ্রত হয় না? এই চোখ কানটার হিসাব খুব আল্লাহ ভালোভাবে দেবে। এই চোখ দিয়ে এবং কান দিয়ে আমাদের সমস্ত তথ্য নেওয়ার পরে ব্রেনের যে মধ্যে ডেটা সেন্টার আছে, প্রসেসিং সেন্টার, প্রত্যেকের ব্রেন রয়েছে। গরু, ছাগল, ঘোড়া, সাপ, বিচ্ছু, সবার ব্রেন রয়েছে। সবার ব্রেন কি অ্যানালাইসিস করতে পারে? কগনিটিভ ফাংশন আছে, মানে বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে না? নাই। বিচার বুদ্ধি করার ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কার আছে? মানুষের আছে। এটা ম্যাটারের মধ্যে বলছি, অ্যান্টিম্যাটার জিন ওটা আলাদা কথা, ওরাও বুদ্ধিমান প্রাণ। বুদ্ধি বা বিচার ক্ষমতা একমাত্র মানুষের দ্বারা আছে। এই জন্য মানুষের শুধু বিচার করা হবে বুদ্ধি। মানুষ যে বিচার বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তের উপরে কাজ করে, শুধু সেটুকু হিসাব পাওয়া। মানুষের ক্ষমতা, মানুষ বিচার বুদ্ধি করে কি ইচ্ছা করছে, ইচ্ছাটা ভালো দিকে করছে না খারাপ দিকে করছে, এটুকু বিচার করে। তো সেই মানুষের ব্রেনের মধ্যে অসংখ্য নার্ভ রয়েছে, কোটি কোটি নার্ভ রয়েছে। নার্ভের মধ্যে ইন্টারকানেকশন রয়েছে, পরস্পরের কানেকশন হচ্ছে, একটা সময় একটা যুক্ত হচ্ছে। তো ব্রেনের মধ্যে প্রসেসিং হওয়ার পরে যে ওয়ার্ডারটা তৈরি হয়, আলটিমেট ওয়ার্ডার, সেই ওয়ার্ডারটা নার্ভ থেকে বেরিয়ে এসে বিভিন্ন অঙ্গে যায়, ফাংশন। আবার দেখলাম রাস্তায় যেতে দেখলাম রাস্তার মধ্যে একটা সাপ পড়ে আছে অন্ধকারে। সাপটা দেখার পরে সাপটার সাথে আমি কি ব্যবহার করবো? তাকে আমি পালিয়ে যাব, তাকে মারবো, সেই ডিসিশনটা তখনই আমি তৈরি করবো ব্রেন দিয়ে, এবং কাছে লাঠি পেলে মারবো অথবা সেখান থেকে পালিয়ে যাবো। এই যে ক্ষমতা ব্রেন থেকে তৈরি হলো, এরপর পায়ের ব্যবহারের মাধ্যমে ছুটে পালিয়ে যাবো। এই পুরো কাজটা ক্ষণিকের মধ্যে ব্রেন থেকে, তাই তো? তাহলে একটা ইমোশন এখানে কাজ করছে, ভয় কাজ করছে। তাহলে ব্রেনের মধ্যে কিছু ইমোশন একটা থাকে, ব্রেনের মধ্যে ইমোশন থাকে, ভয় এবং ভীতি। তো এই ব্রেন থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসে, সিম্প্যাথেটিক নার্ভ আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, দুরকম। সিম্প্যাথেটিক নার্ভ যেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্গের কাজকে বাড়িয়ে দেবে, অ্যাক্টিভেট করবে, উত্তেজিত করবে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ওই সিম্প্যাথেটিক নার্ভের যে কাজ, এই কাজটাকে প্রতিহত করবে। মানে দুটো কাজ, একজন এদিকে ঠেলছে, একজন এদিকে ঠেলছে, এদিকে ব্যালেন্সে রাখবে, এদিকে ঠেলছে এদিকে ঠেলছে, এটা ব্যালেন্সে রাখবে যাতে সমানভাবে চলে। মানে পৃথিবীতে চলার জন্য সবসময় দুটো শক্তি কাজ করে, একটা খারাপ শক্তি, একটা ভালো শক্তি। দুটো শক্তির কম্বাইন্ড ফর্মে একটা নিউট্রাল স্টেটে তুমি চলে যাও। তো এখন আমাদের ব্রেন থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসে, সেই নার্ভের যদি কোনো সমস্যা হয় তাহলে অনেকগুলো প্রবলেম।
তাহলে ব্রেন আছে 1 নম্বর, কিছু প্যারাসিম্পাথেটিক সিম্পাথেটিক নার্ভ আছে, ব্রেন থেকে 12টা ক্রেনিয়াল নার্ভ বেরিয়ে আসে, 12টা ক্রেনিয়াল নার্ভ সেগুলো আছে, চোখ আছে, চোখের মধ্যে যা যা জিনিসপত্র সেগুলো আছে, কান আছে, কানের মধ্যে ভিতরে যা যন্ত্র আছে তা আছে, নাক আছে, নাকের ভিতরে সাইনাস ক্যাভিটি আছে, এতগুলো জিনিস মাথার মধ্যে আছে। তো মাথার ব্যথা যদি হয় তো এর যে কোনো একটা থেকে হতে পারে, চোখ থেকে হতে পারে, কান থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, সাইনাস ক্যাভিটি থেকে হতে পারে, তোমার যে এখানকার নার্ভ থেকে হতে পারে, এখানকার লোকাল কোনো স্ক্যাল্পের কোনো ইনফেকশন থেকে হতে পারে, ব্রেনের মধ্যে কোনো ইনজুরি থেকে হতে পারে, কোনো টিউমার থেকে হতে পারে। তাহলে মাথার মধ্যে যা যা আছে সেই জায়গার কোনো একটা জায়গায় সমস্যা যদি হয় তাহলে মাথা ব্যথা হতে পারে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেন এবং সাইনোসাইটিস, যেটা সব থেকে কমন। একটা মানুষের মাথার মধ্যে হঠাৎ করে রক্ত নাড়ি কেটে গেছে, একটা শিরা অ্যাওর্টিক অ্যানেউরিজম হয়েছে, শিরাটা কেটে গেছে, তাহলে প্রচণ্ড মাথা ব্লিডিং হবে, এবং মাথা ব্লিডিং হলে কি মাথা ঝমঝম করবে, অজ্ঞান হয়ে যাবে, মাথা ব্যথা হবে। এই সমস্যা আমাদের আলোচনার বিষয় না, এগুলো খুবই রিয়াল, হয়তো লাখে একটা হয় বা 1 কোটিতে একটা হয়, সেটা আমাদের সবচেয়ে কমন যেটা 90% লোক প্রায় এই সমস্যায় ভোগে কম বেশি, সাইনোসাইটিস এবং মাইগ্রেন, যেটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং প্র্যাকটিসের ক্ষেত্রে দেখবো এই সমস্যাটাই সবথেকে বেশি। তো প্রথমে সাইনাস আলোচনা করি। সাইনাস, আমাদের ব্রেনে সাইনাসের ক্যাভিটি কটা আছে কে বলতে পারবে? ব্রেনের সাইনাসের ক্যাভিটি কটা আছে গো? বলে দাও। সাইনাস ক্যাভিটি কটা? 6টা আছে। দেখুন তো বুঝতে কোনো সমস্যা হয়েছে? দেখতে পাচ্ছ সাইনাস ক্যাভিটি? দেখতে পাচ্ছ যে নাক, ঠিক আছে, এখানে ম্যাক্সিলারি সাইনাস, এটা নাকের হার্ট সেপ্টাম, এথময়েড সাইনাস এখানে এই জায়গাতে, এই স্ফেনয়েড সাইনাস এখানে, আর ফ্রন্টাল সাইনাস, মানে এখান থেকে এইটুকু ক্যাভিটি আছে। এই যে এটা হচ্ছে ম্যাক্সিলারি, এটা হচ্ছে এথময়েড, এটা স্ফেনয়েড, এটা হচ্ছে ফ্রন্টাল। তাহলে 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে, কিন্তু এই দুটো আমরা স্ফেনয়েড সাইনাস বা এথময়েড সাইনাসকে খুব একটা গুরুত্ব দিই না, মেন হচ্ছে ম্যাক্সিলারি, ফ্রন্টাল। তো এই যে এতগুলো সাইনাস ক্যাভিটি রয়েছে, এই সাইনাস ক্যাভিটির কাজ কি কে বলতে পারবে? সাইনাস ক্যাভিটির কি কাজ? এই ফাঁকা জায়গাগুলো দিয়ে আমাদের লাভ কি? এগুলো ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা, এর মধ্যে কিছু নেই, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে লাভ কি? এসির মতো কাজ করে। ইয়েস, এসির মতো কাজ করে। কি হবে? এই ঘরে এসিটা চালিয়েছে 2 টন এসি, এখনো ঘর ঠান্ডা হয়নি। এসি সাইনোসাইটিস আছে, তো আর মাথা ব্যথা, তাহলে এই আর্টিফিশিয়াল মানুষের বুদ্ধিতে তৈরি করা একটা এসি চালানোর পর মিনিমাম 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে ঘরটাকে ঠান্ডা করতে। আর এই এসি কিভাবে কাজ করে? ধরো তুমি মরুভূমিতে গেছো, সাহারা মরুভূমিতে, টেম্পারেচার 50-এর উপরে, বাতাসে প্রচন্ড হিউমিডিটি, মানে বাতাসের জলীয় বাষ্প খুব বেশি, ধুলোবালা বেশি, সেই গরম বাতাস তোমার চামড়াতে লাগলে চামড়া কি হচ্ছে? পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সেই বাতাস যদি ফুসফুসে যায়
বেঁচে থাকবা? ফুসফুস তো নরম জায়গা, সফট টিস্যু, সেক্ষেত্রে ফুসফুস ফুটে নষ্ট হয়ে যাবে। কিন্তু আদৌ কি তাই হয়? প্র্যাকটিক্যালি হয় না। তাহলে সেটাকে কে রক্ষা করছে? সেটাকে রক্ষা করছে এই সাইনাস। যখনই গরম বাতাস সেখানে ঢুকবে, সেখানে এমনভাবে সেলের লেয়ার তৈরি করা হয়েছে, বাতাসটা ঢোকার পরে ওখানে কার্বনের মতো ঘুরবে এবং উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে ফেমটো সেকেন্ডে বা পিকো সেকেন্ডের মধ্যে ওইখানে বাতাসটা নর্মাল বডি টেম্পারেচার চলে আসবে, 50 থেকে 37 চলে আসবে। এবং বাতাসের মধ্যে থাকা বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প, জীবাণু, আবর্জনা যা আছে, পলিউটেন্ট যা আছে, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার বা যা যা কম্পোনেন্ট আছে, এখানে সব আটকে যাবে। আটকে যাওয়ার পরে তখন কিছুটা ফিল্টার হলো, ফিল্টার বাতাসটা তখন আমাদের ল্যারিংসে ট্র্যাকিয়া হয়ে ফুসফুসে নামে, তাহলে নর্মাল থাকলো। তাহলে এই প্রচন্ড গরমে আমার বডির টেম্পারেচার, ফুসফুসের মধ্যে বাতাসের ঢোকার যে টেম্পারেচার, এটাকে মেইনটেইন করছে কে? তুমি মিনিটে কতবার নিঃশ্বাস নাও? কতবার? 1 মিনিটে কতবার হয় দেখেন তো? 16 থেকে 20 বার। তাই মিনিটে 16 থেকে 20 বার। তাহলে 1 মিনিটে যদি 16 থেকে 20 বার হয়, তাহলে মোটামুটি 3 বারে 1 সেকেন্ড, মানে 3 সেকেন্ডে একবার, প্রতি 3 সেকেন্ডে একবার করে আমি নিঃশ্বাস যাওয়া আসা করছি। তাহলে তার মধ্যে কিন্তু ও বাতাসের টেম্পারেচার নামিয়ে দিচ্ছে, সমস্ত জলীয় কণা, বিষ, সমস্ত কিছু আবর্জনা আটকে দিচ্ছে। তাহলে কত মুহূর্তে, মানে একটা এসির 5 মিনিট যদি হয়, আর যদি 3 মিনিট যদি হয়, 3 সেকেন্ডে কাজ করে, কত গুণ কম কাজ করছে? 180 আর 3 প্রায় 60 গুণ কম বেশি কাজ করছে, বেশি শক্তিশালী। তাহলে এসি থেকে প্রায় 50 থেকে 100 গুণ শক্তিশালী কাজ করে এই সাইনাস ক্যাভিটি। ধরো তুমি হিমালয় পর্বতে উঠে গেছো, লাদাখে গেছো, টেম্পারেচার -5, 2, 3, প্রচন্ড ঠান্ডা, চামড়াতে ওই বরফ ঠেকলে কি হবে? চামড়াগুলো ফ্রস্ট বাইট হয়ে যাচ্ছে, চামড়াগুলো শক্ত হয়ে একবারে কালো হয়ে যাচ্ছে, রিজিড হয়ে যাচ্ছে। তো সেই বাতাস ফুসফুস যদি ঢুকে নাক দিয়ে, সেই ফুসফুস ঠিক থাকবে? থাকবে না। তাহলে সেখানেও আমাদের এই সাইনাস ক্যাভিটি কাজ করছে। তাহলে এই সাইনাস ক্যাভিটি আমাদের বডির 2-3টে কাজ করে। এক হচ্ছে বডির যে বাতাসটা ঢুকছে, সেই বাতাসকে ফিল্টার করে। ব্লাডকে কে ফিল্টার করে? লিভার আর কিডনি কিছুটা করে। তাহলে এই বাতাসকে কে ফিল্টার করে? বাতাসকে সাইনাস ক্যাভিটি ফিল্টার করে। সাইনাস ক্যাভিটি ফিল্টার করে বাতাসের মধ্যে বিভিন্ন জীবাণু, আবর্জনা, নোংরা যা যা দরকার ক্ষতিকর সেগুলো প্রতিরোধ করবে নাকের মধ্যে এই সাইনাস ক্যাভিটি। এটা একটা ইননেট ইমিউনিটি সিস্টেমের পার্ট। আমাদের বডির যে মেকানিজম রয়েছে, প্রিভেন্টিভ মেকানিজম, রক্ষা করার যে, প্রতিহত করার যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা, তার মধ্যে সাইনাস একটা বড় পার্ট। তো এই ইননেট ইমিউনিটি সিস্টেমের মিডল পার্ট সাইনাস ক্যাভিটি, একে ঠিক রাখা আমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কাজ কি হচ্ছে? এই সাইনাস ক্যাভিটি ফাঁকা থাকলে কি হবে? মাথাটা হালকা থাকে, এই জায়গাগুলো হালকা হয়ে থাকে। যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু মাথা কাজ করতে হবে, তাহলে মাথার ওজনটা হবে কম। মেন কাজ কি? এই সাইনাস ক্যাভিটি ইনকেস ধরো কোনোভাবে এই সাইনাস ক্যাভিটির এই যে ভিতরে যে লেয়ারগুলো রয়েছে, এইখানে চামড়াতে যেমন ফুসকুড়ি হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন হলে পুঁজের মতো কিছু হয়, পুঁজ পড়ে, সেরকম যদি কোনো জীবাণু ইনফেকশন ওই জায়গাতে হয়, বা কোনো টক্সিক কেমিক্যাল, বিশেষ করে বাতাসের যে গাড়ি ঘোড়ার যে ধোঁয়াগুলো বেরিয়ে আসছে, কি বেরিয়েছে? কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড, NO, তারপরে হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন রকম কম্পোনেন্ট যেগুলো ক্ষতিকর দেহের মধ্যে, সেগুলো ঢুকছে। সঙ্গে ধরো তুমি এমন একটা জায়গায় গেছো, কনজেস্টেড জায়গায়, রেল স্টেশনে গেছো বা বাস স্ট্যান্ডে গেছো, এমন, বা ধরো কোনো জীবাণু ইনফেকশন তোমার ঢুকে গেল, ঠিক আছে? তো এখানে কোনো জীবাণু বা কোনো টক্সিক কেমিক্যাল এখানে আটকে গেল, তো ওকে ওখানে বসে থাকবে? ওখানে বসে থাকবে না, ওখানে এই লেয়ারগুলোকে ও অ্যাটাক করবে। এই চারপাশে যে লেয়ার আছে, মিউকাসাল এপিথেলিয়াল লেয়ার, সেগুলোকে অ্যাটাক করবে। এখানে অ্যাটাক করলে ওখানে কি হবে? কেউ যদি অ্যাটাক করে, ইমিউনিটি সিস্টেমের যে মেন কাজ, ইননেট ইমিউনিটি সিস্টেমের কাজ কি? তাকে প্রতিহত করা। ওখানে কি তৈরি হবে? বেশি বেশি মিউকাস তৈরি হবে।
গ্লাইকোপ্রোটিন তৈরি হবে, IgA অ্যান্টিবডি তৈরি হবে, এবং ওখানে লোকাল ইনফ্লামেটরি সেল যেগুলো আমার দেহকে প্রতিহত করে, নিউট্রোফিল, বেসোফিল, সেগুলো ওখানে ইনফিল্ট্রেট করবে, যে তাকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে এখানে একটা যুদ্ধের মতো অবস্থা তৈরি হবে। যুদ্ধের মতো অবস্থা তৈরি হওয়ার জন্য কি হবে, এখানে কিছু শ্লেষ্মা, পাকা পাকা সর্দি বা জিনিসগুলো জমা হবে, পাকা শ্লেষ্মা বা সর্দি জমা হবে। সর্দি যদি এখানে জমে ভর্তি হয়ে যায়, তাহলে এটা কি হবে, ভারী হয়ে যাবে। আর যেহেতু এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন মানে কি, ইনফ্লামেশন মানে সেখানে লাল হবে, ব্যথা হবে, আর কি হবে, ব্যথা যন্ত্রণা হবে, তাপ হবে, উত্তাপ হবে, গরম হবে, আর কি হবে, ওখানকার কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে এখানকার কাজ বন্ধ হয়ে যাবে। নর্মাল যে বাতাসের যে ফিল্ট্রেশন হচ্ছিল সেটা তো হতে পারবে না। তাহলে যে বাতাসটা তুমি ঢুকাচ্ছ নাক দিয়ে, সেই বাতাসটা ফুসফুসে ঢুকবে, ট্রাকিয়ে ঢুকবে, ব্রঙ্কাসে ঢুকবে। তাহলে যেখানে এই কাজটা হচ্ছিল না, হবে না, সেই বাতাসটা এখানে ঢুকে এখানে ইনফেক্ট করবে। তাহলে মাথায় সাইনাসের সমস্যা হলে আস্তে আস্তে পরবর্তীকালে ফুসফুসেও সমস্যা, ব্রঙ্কাইটিস হবে, ট্রাকাইটিস হবে, ফুসফুসে সিওপিডি হবে, শ্বাসকষ্ট হবে, হাঁপানি হবে। তাহলে সাইনাসের সমস্যা শুরু হলে ফুসফুসের মধ্যেও সমস্যা হবে। তাহলে এই শ্লেষ্মা যদি জমে যায়, তাহলে মাথা ব্যথা হবে, এগুলো সবসময় যন্ত্রণা করবে। এই যে ঘটনা, এটা দুদিকেই হবে অথবা একদিকে হবে। এই যে শেপটা হচ্ছে হাড়, আর যদি একদিকে বেঁকে থাকে, হাড় যদি একদিকে বেঁকে থাকে, তাহলে বাতাস একদিকে কম যাবে, একদিকে বেশি যাবে। কোনটা হবে, এই হাড় আছে, এই হাড়টা একদিকে বেঁকে আছে, তাহলে এইদিকে বাতাসটা কম যাচ্ছে, এদিকে বেশি যাচ্ছে। তাহলে বাতাস যেদিকে বেশি যাবে, আমার প্রতি মিনিটে আমার বডিতে 4 থেকে 5 লিটার বাতাস ঢোকাতে হবে। তাহলে সেই ঢোকাতে গেলে তাহলে পুরো বাতাসটা ম্যাক্সিমাম এদিক দিয়ে কাজ করছে, এদিকে কাজ কম করছে। তাহলে এই দুই মিলে যা কাজ করছিল সেই কাজটা একা করছে। তাহলে এদিকে যতগুলো ক্যাভিটি রয়েছে, ক্যাভিটির ভিতরে যে টার্বিনেট রয়েছে, যেখানে বাতাসটা ঘুরে, সে ফ্যানের পাখা বাড়ি দিতে হবে না, ফ্যানের পাখা বড় করতে হবে না। তাহলে টার্বিনেট হাইপারট্রফি হবে, তাহলে টার্বিনেট হাইপারট্রফি হয়ে যাবে। টার্বিনেট যদি হাইপারট্রফি হয়ে যায়, তাহলে এইখানে আরো বেশি পরিমাণে শ্লেষ্মা জমবে এবং আরো বেশি মাথা ব্যথা করবে। তাহলে একদিকে বেশি মাথা ব্যথা করবে, একদিকে। এটা যদি পুরো বন্ধ হয়ে যায়, এই দিক থেকে পুরো মাথা থেকে শুরু করে পুরো বডিটাই ব্যথা করবে। তাহলে হার্টের সমস্যা, তাহলে এদিকে বেড়ে গেল, এবার দেখা গেল হঠাৎ করে এদিকেও যখন বেড়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে একদিক নাক খোলা, একদিক নাক বন্ধ, প্রায় নাক বন্ধ, প্রায় নাক খোলা। আর যদি নাক বন্ধ থাকে কারো, বাতাস ঠিকমতো ঢুকবে না, তা ব্রেনও ঠিকমতো কাজ করবে না, হাইপক্সিয়া হবে, ব্রেনও ঠিকমতো কাজ করবে না, মাথাও ঠিকমতো কাজ করবে না, গায়ে এনার্জিও থাকবে না, মন মরা সবসময়, মাথা ভারী সবসময়, কোনো কাজে মন বসবে না, পড়াশোনাতে মন বসবে না, কোনো কাজ করতে ভালো লাগবে না, কনসেন্ট্রেশন দিতে পারবে না, আর গায়ে হাতে ব্যথা থাকবে। সোজা কথা, তার জীবন বেঁচে থাকবে কিন্তু সুস্থ থাকবে না। পড়াশোনা থেকে বন্ধ, ড্রপ আউট, সবকিছু বন্ধ। তাহলে সাইনাসের সমস্যা ছোট হলেও অবহেলা করা যায়, সমস্যাটা অনেক গভীর, এবং এই সাইনাসের সমস্যা থেকে অনেক প্রবলেম তৈরি হয়। যদি এখানকার ইনফেকশন ছড়িয়ে গিয়ে ব্রেনের মধ্যে ঢুকে যায়, মানুষের মৃত্যু হতে পারে। এই সাইনাসের সমস্যা মাথা ব্যথার একটা বড় কারণ। এটা প্রায় 80% লোকের কম বেশি হয়। এটা কখন কখন বাড়তে পারে, হঠাৎ করে বাতাস চেঞ্জ হলো, হঠাৎ করে তুমি ঠান্ডা থেকে গরমে গেলে, গরম থেকে ঠান্ডা গেলে হবে। তুমি হঠাৎ করে ঘেমে গেছো, ঘেমের থেকে এসে ঠান্ডা বাতাসে ঢুকে গেছো, হতে পারে। হঠাৎ করে তুমি বাইরে থেকে গরমে ঠান্ডাতে এসেছো, দিয়ে ফ্রিজে জল খাচ্ছো, হতে পারে।
সিজন যখন চেঞ্জ হচ্ছে, বাতাসের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, হিউমিডিটি চেঞ্জ হচ্ছে, বাতাসের জীবাণু চেঞ্জ হচ্ছে, তখন হতে পারে। যখন তুমি রাস্তাঘাটে গেছো, রাস্তাতে জার্নি করছো, বাতাসে ধুলোবালি লাগছে, ধোঁয়া লাগছে, হতে পারে। যখন তুমি ধরো ঠিকমতো ঘুমাচ্ছ না, বাতাসের ঠিকমতো সার্কুলেশন হচ্ছে না, হতে পারে। খাওয়া দাওয়াতে গন্ডগোল করছো বা ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, হতে পারে। তাহলে এইখানে যে সমস্ত জীবাণু ইনফেক্ট করে তার মধ্যে সব থেকে বেশি যেটা করে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস জীবাণু ইনফেকশন করে, সঙ্গে অনেক সময় সিঙ্গেল ভাইরাস, এখানে এক্সটার্নাল ভাইরাস খুবই কম, হ্যাঁ করতে পারে কিন্তু খুবই কম। তাহলে এই সাইনাস থেকে বাঁচবো কিভাবে? পা পচে গেলে তো পা কেটে বাদ দেওয়া যায়, মাথা কেটে বাদ দেওয়া যায় না, এগুলো কেটে বাদ দেওয়া যায়। কি করবো তাহলে? আমরা যেগুলো বললাম তাতে কি করতে পারি? সাইনাসের ক্যাভিটিতে সমস্যা হলে কি কি হতে পারে মোটামুটি বুঝতে পারলাম। সাইনাসের সমস্যা কিভাবে হয় সেটা মোটামুটি বুঝতে পারলাম। এখন সেখান থেকে আপনারা অনুমান করে বলুন এখান থেকে বাঁচবো কিভাবে? ওই জীবাণুগুলো বের করার ব্যবস্থা করতে একা একা বলেন তো দেখি, আপনি বলেন। চিকিৎসা করতে হবে, এই যেখানে জীবাণু অ্যাটাক করেছে সেটাকে নিরাময় করার প্রথম ব্যবস্থা করতে হবে। তুমি একটা বলো। জীবাণু ব্যাকটেরিয়া বের করতে হবে, জীবাণু ব্যাকটেরিয়া নষ্ট করবো। আর তুমি? এটা হিজামা বলে একটু নষ্ট সুবিধা হবে না, নষ্ট হবে না। এখানে হিজামা করতে হবে আগে, হিজামা করলে ভালো হয়ে যাবে না, ভালো তো হবে না। এখানে হিজামার পয়েন্টে আসেনি। এখানে আমাকে আগে ওই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে। তুমি একটা বলো। হাড়টা যদি বাঁকা থাকে হাড় বাঁকা থাকলে সোজা করে হাড় বাঁকা থাকলে সোজা করতে হবে। হাড় বাঁকা থাকলে সোজা করার কোনো ওষুধ আছে? অপারেশন করতে হবে। আপনি বলেন। এখানে আপনার বিভিন্ন যেসব ধুলোবালি এগুলো প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, পলিথিনগুলো বেশি করে। হ্যাঁ, আপনি পলিউটেন্ট থেকে আমি বেঁচে থাকবো, আমাকে মাস্ক ইউজ করতে পারি। গুড। তুমি একটা বলো। ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা তো ভালো কথা, তুমি তো ডাক্তার, তুমি একটা পরামর্শ বলো। তুমি তো ডাক্তার হচ্ছ, তুমি একটা পরামর্শ বলো। তোমার কাছে একটা রোগী গেছে, যে তুমি নিজেই বলছো তোমার কাছে ডাক্তার হিসেবে গেছে, এবার তুমি বলছো ডাক্তার পরামর্শ দিতে হবে, তাহলে রোগী কোথায় যাবে? তুমি বলো একটা। আইডিয়া পেয়ে যাচ্ছে। তুমি একটা বলো, একটা পয়েন্ট বলো, যেটা মনে হচ্ছে তুমি সেটা বলো, আমি বুঝবো তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আপনি বলেন একটা। আজমা বলো একটা করে বলো, কি কিছু করতে হবে কিনা। আপনি বলেন। নাকে যে সর্দিগুলো তোমাদের মধ্যে কেউ বলো। এটা কি জন্য হচ্ছে সেটা ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে। যদি হালকা ব্যথায় থাকে সেটা সেক্ষেত্রে সার্জারির ব্যবস্থা নিতে হবে আর সঠিক পরামর্শ দিতে হবে তাকে ধুলো ধোঁয়া থেকে বেঁচে থাকার জন্য। তার সঙ্গে প্রথমেই পেশেন্ট গেল, প্রথমেই অপারেশন করতে হবে না, আমাদের ব্যবস্থা করতে হবে। তাকে যেতে কারণ প্রথমে সমস্যা জানতে হবে, তারপরে পরীক্ষামূলক কিছু ওনাকে। না, আমি তো বলে দিয়েছি সমস্যা, বলে দিয়েছি সমস্যা কি, চিকিৎসাটা কি করতে হবে। পেশেন্ট এসে মাথা ব্যথা এগুলো সব যন্ত্রণা করে খুব, এখন তুমি কি করবে? আমরা একটা প্রাকৃতিক চিকিৎসা করতে হবে, সেটা হচ্ছে ধৌতি। এক নাক দিয়ে পানি টেনে আর এক নাক দিয়ে বার করা করলে পরে নাক তো ভিতরে সর্দি জমে আছে, তুমি এখন ধৌতি করে কি করবে? আরেকটা আরো জমে যাবে। কারেন্টের যে ভাপ নাকি একটা না হয়, ওর মাধ্যমে একটা পরিষ্কার হয়। পরিষ্কার প্রথমে হচ্ছে এই পেশেন্টকে যে ইনফেকশন হয়ে আছে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আগে নষ্ট করো। শরীরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আগে অ্যান্টিবায়োটিক দিয়ে সেই জীবাণুকে যতটা পারি মিনিমাইজ করবো। সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অ্যান্টিবায়োটিক কাজ করে। অ্যান্টিবায়োটিক এখানে আমরা অধিকাংশ ক্ষেত্রে অ্যামক্সিসিলিন ইউজ করি, অ্যাজিথ্রোমাইসিন ইউজ করি, ফ্ল্যাক্সোমাইসিন ইউজ করি, রক্সিথ্রোমাইসিন ইউজ করি, আবার তোমার হচ্ছে ক্লাভিনোয়েড ইউজ করি। বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে তার পেশেন্টটাকে কমাবো, আগে ইনফেকশন কমাবো। আর যেহেতু সর্দি, তাহলে সর্দি কি পেটে জমে আছে,
সর্দি পেকে জমে আছে, একে ভাঙতে হবে, একে লিকুইড করতে হবে। ও শক্ত হয়ে জমে আছে, তাকে লিকুইড করতে হবে। লিকুইড করার জন্য কি দেবো? অ্যামব্রক্সল দেবো 75 mg বিডি করে দেবো। অ্যামব্রক্সল দিয়ে তাকে কাটালাম। এবার যাতে সর্দি কম তৈরি হয় তার জন্য আমি সেট্রিজিন দেবো। সঙ্গে যদি আরো বেশি কমাতে চাই মন্টেলিকাস অ্যাড করব। তাহলে মন্টেলিকাস, সেট্রিজিন আর অ্যামব্রক্সল এই তিনটে কম্বাইন্ডে কোন ওষুধ তাকে ডেইলি খেতে দেবো। তাহলে এখানকার সর্দিটা কম তৈরি হবে, সর্দি যেটা জমা আছে সেটা কাটবে, সর্দিটা বেরিয়ে আসবে, আর অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন জীবাণুটা কাটাবো। এটা করলে তার সঙ্গে এবার যদি ভাপ দিই, ক্যাম্ফল দিই, মেনথল দিই, তাহলে কি হবে? ভাপে ওই জায়গাগুলো রিল্যাক্স করবে, রিল্যাক্স হবে, মাসলগুলো লুজ হবে, ফলে কি হবে? সর্দিটা যতটা পারে বেরিয়ে আসবে। এই কন্ডিশন যখন হবে তখন পেশেন্টকে নাক ধৌতি করতে হবে। নর্মাল স্যালাইন দিয়ে বা কোনো জল দিয়ে, পরিষ্কার স্টেরাইল ওয়াটার দিয়ে তাকে নাকের ভিতর দিয়ে পুরো ধৌতি করতে হবে। ধৌতি করলে কি হবে? এই নাকের ভিতর দিয়ে যাবে, এখান থেকে এখানে ধুয়ে দিয়ে 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 জলটা যা আছে ভিতরে নোংরা জীবাণু সব বেরিয়ে আসবে। নাকটা যখন পাতলা হয়ে গেল, এরপরে প্রিভেন্টিভ হিসাবে তখন লাস্টে যাতে এখানে ঘন ঘন ইনফেকশন না হয়, বেঁচে থাকতে পারে, তার জন্য বলবো এবার আপনি প্রতিরক্ষামূলক নাকে মাস্ক করুন। ঠান্ডা থেকে গরমে আসার সময় একটু সাবধান থাকুন, ফ্রিজে জল খাবেন না। আর যে সমস্ত জীবাণু, এই যে স্ট্রেপ্টোকক্কাস, ব্যাকটেরিয়া বা এখানকার লোকাল ইমিউনিটি কমে যাওয়ার জন্য যে সমস্ত খাবার দায়ী, ডিম বিশেষ করে ডিম আর দুধ প্রচন্ড শ্লেষ্মা তৈরি করে, ওগুলো বাদ দিতে হবে। ডিমের জিনিস আর দুধের জিনিস শ্লেষ্মা তৈরি করে বাদ দিয়ে দিতে হবে। এইগুলো প্রিভেন্টিভ হিসেবে দিলাম। এরপরে দেখলাম তার মাথা ব্যথা হালকা পরিমাণে থাকছে। এবার আমি কি করবো? তার নাকের ভিতরে হাড়টা সত্যি বাঁকা না সমান আছে না সোজা আছে, টার্মিনেটগুলো বড় আছে না ছোট আছে, এগুলো দেখি। তাহলে নেজাল স্কোপিং দিয়ে আমি নাকটা দেখলাম এবং দেখলাম যে টার্মিনেট হাইপারট্রফি আছে, নাকের হাড় বাঁকা আছে। তাহলে এবার একটা নাকের ছবি করে দেখে দিলাম, এটা কেমন আছে। হ্যাঁ, যদি নাকের হাড় বাঁকা থাকে, টার্মিনেট হাইপারট্রফি থাকে এবং এরকম চান্স থাকে যে ঘন ঘন আবার ইনফেকশন হতে পারে, তাহলে বলতে হবে আপনার ওষুধ দিয়ে পরিপূর্ণ ঠিক হবে না, আপনাকে এবার অপারেশন করতে হবে। যদি অপারেশন না করেন আবার সেম জিনিস হবে, প্রতি বছর হবে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে সাইনাসের সমস্যার চিকিৎসা। আর এখানে প্রিভেন্টিভ হিসাবে আমি লোকাল ইমিউনিটি ডেভেলপ করার জন্য আমি কিছু মেডিসিন, আমাদের সাপ্লিমেন্ট তো বললাম, আর কিছু সাপ্লিমেন্টারি মেডিসিন আমরা দিতে পারি। আমাদের এক নম্বর হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, সেটা হচ্ছে গোল্ডেন সিল। এটা আমাদের সায়েন্সের জন্য খুবই ভালো কাজ করে। টিডিএস করে দিতে হবে মোটামুটি 1 মাস, 1 থেকে 2 মাস। গোল্ডেন সিল, যেহেতু এখানে বাতাসের মধ্যে থেকে বিভিন্ন নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, পেট্রোলিয়ামের বিভিন্ন বাই প্রোডাক্ট, হেভি মেটাল দেহের মধ্যে ঢুকছে, তাহলে হেভি মেটাল একটা ইনগ্রিডিয়েন্ট থাকেই। এই জন্য আমি স্পিরুলিনা ক্যাপসুল দিতে হবে। কোন মানুষের এই একই সমস্যা ছিল, সেটা সুস্থ হয়ে মোটামুটি ভালো জায়গায় চলে এসেছে, তার সাইনাস ক্যাভিটি বা নেজাল হাইপারট্রফি নেই, টার্মিনাল হাইপারট্রফি নেই, নাকের হাড় সেরকম বাঁকা নেই, ঠিকঠাকই আছে, তবুও এবার বলবো আপনার এই সাইনাসটাকে ঠিকঠাক রাখার জন্য, হেলদি রাখার জন্য আপনি মাঝে মধ্যে নাকের ভিতরটা ধোয়ান, মাঝে মধ্যে ভাপ নেন, আর এই দুটো ওষুধ কন্টিনিউ খান, কোনো সাইড এফেক্ট নেই, আপনি লাইফ টাইমও খেতে পারেন। এটা করলে কি হবে? এখানকার লোকাল ইমিউনিটি ঠিক থাকবে এবং যে কোনো জীবাণু সহজে অ্যাটাক করতে পারবে, সুস্থ থাকবে। এখন চিকিৎসা তো করলাম এইভাবে, এরপরে পরবর্তীকালে না সমস্যা হয় তার জন্য দিলাম। আর সাইনাসের জায়গাতে এবার যদি দেখি যে তার ব্যথা কম বেশি থাকছে বা তার এখানকার লোকাল সেলগুলো সব ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে ব্যথাটা হচ্ছে, তাহলে এখানকার লোকাল সার্কুলেশন বৃদ্ধি করার জন্য এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে এবং অনেক সময় এই পয়েন্টেও করতে হয়, এই 4টে পয়েন্টে আমি নিয়ে যাবো।
এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে, তাহলে এখানে 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 অনেক সময় একটা করলে হয়ে যায়, দুটো কমা হয়ে যায়। তাহলে সব এই সমস্ত ব্যবস্থা করার পর প্রথমে যদি হিসাব করে কিন্তু কোনো কাজ পাওয়া যায়, পেছনে আজকে হিসাব করে গিয়ে কালকে বলবে মাথা ব্যথা, আমার কিছুই ভালো লাগে। কথাটা বোঝা গেল? প্রথমে ওই সাইনাসের পুরো সিস্টেমটাকে ঠিক করার পর তাকে মাথাকে আরো ভালো করার জন্য আমি 4টে পয়েন্টে হিসাব করব। তাহলে গেল সাইনাসের সমস্যা। সাইনাসের সমস্যা নিয়ে কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হলো? কারো কোনো সমস্যা হলে জিজ্ঞেস করো। কেউ কিছু বলবে? ওটা পুনরায় কি ওই ফটোটা ব্যাক যাবে? ফটো মানে আনতো মোবাইল, হ্যাঁ, ফটো কোন ফটো গো? যেটা ক্লাসে আনলো তো রেকর্ডিং হচ্ছে তো, দেখতে হবে। স্যার মাঝে মধ্যে যদি এক নাক দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওটা কোনো লক্ষণ এটা? মাঝে মধ্যে দুই নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস হয় আমাদের, এক নাক দিয়ে বন্ধ হয়ে গেল, মাঝে মধ্যে এক নাক দিয়ে হচ্ছে, মাঝে মধ্যে দুই নাক দিয়ে হচ্ছে, এটা কোনো লক্ষণ জিনিসটা? হয়তো নাকের হাড় বাঁকা আছে, নাকের হাড় বাঁকা আছে, না হলে যে কার্বনাইট হাইপারট্রফি হয়ে আছে, এটা কিন্তু খারাপ জিনিস। ধরো নাকে একটা ছিদ্র থাকলে তো হতো, তুমি একটা কল্পনা করো, খাবার খাওয়ার জন্য কটা হতো? দুটো মুখ থাকলে ভালো হতো না? এখানে মাঝে গ্যাপ, এদিকে ধরো তরকারি দিলে এদিকে ভাত দিলে, সমস্যা ভালো হতো না? মুখ হলো একটা, নাকের ছিদ্র হলো দুটো, কেন ভেবেছো কখনো? দেখার জন্য তো একটা চোখ হলে হতো, দুটো চোখ কেন? 50% ফুল ফোকাস। শোনার জন্য তো একটা কান হলে হতো, দুটো কান কেন? ব্যালেন্সটা থাকতো না। ভালো দেখে একটু ভেবে চিন্তে বলো তো দেখি, দুটো কান, মুখ হলো একটা, কিন্তু ফুসফুস হলো, এই নাক হলে ছিদ্র হলো দুটো, কেন? যেহেতু স্যার একটা নষ্ট হয়ে গেলে মোটামুটি একটা কাজ সৌন্দর্য না, সুন্দর ওটা তো আছে সুন্দর, বলবো কিন্তু একটা প্রবলেম করলে একটা তুমি সৌন্দর্য দেখা বলছো, সেটা তোমার দৃষ্টিভঙ্গিতে বলছো। এখন সমস্ত মানুষের, পৃথিবীর সমস্ত মানুষের নাক একটা, নাকের ফুটো একটা, তুমি দুটো নাকের ছিদ্র এটা কল্পনা করতে পারতা? ওটা তো অনেক সুন্দর ছিল, এটা দুটো নাকের ছিদ্র কেন? ওভারঅল ভালো জানে, কিন্তু সায়েন্টিফিক হিসাবে হতে পারে 50% ব্যালেন্স। খাওয়া থলি কটা, ফুসফুস কটা, অরুণ কমানোর জন্য ফুসফুস খাবার থলি একটা, মুখের ফুটো একটা, ফুসফুস দুটো, নাকের ফুটো দুটো। তাহলে নাকের ইউনিল্যাটারাল কানেকশন রয়েছে, বাম নাক দিয়ে যে বাতাসটা ঢুকবে সেটা বাম ফুসফুসে বেশি ঢুকবে, ডান নাকে যে বাতাসটা ঢুকবে সেটা ডান ফুসফুসে বেশি ঢুকবে। নাক দিয়ে সব বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে দিচ্ছি সেটা। মুখ দিলে সেরকম হবে, সেটা ডাইরেক্ট যাচ্ছে, সেটা ডাইরেক্ট যাচ্ছে এবং সেটা আনফিল্টারেড থাকবে, ফুসফুসে অ্যাটাক করবে। তাহলে ইউনিল্যাটারাল ফ্লোটা বেশি থাকে। বাম নাক যদি চল বন্ধ থাকে, বাম দিকের পুরো অ্যাক্টিভিটি কমে যাবে, কমে গেলে দেখবে বাম দিকের পুরো বডি অক্সিজেনের সার্কুলেশন কম থাকার জন্য বাম দিকের বডিতে দেখবে তার একটু দুর্বল থাকবে, ঘামবে বেশি, ঝিমঝিম করবে বেশি, খেয়াল করবে। আর মনে করছে মুখের ফুটো একটা, খাদ্যথলি একটা, নাকের ছিদ্র দুটো, ফুসফুস দুটো ফুসফুস না হয় একটা ফুসফুস হলে কাজ হতো। নাকের ছিদ্র একটার সাথে আরেকটা কানেক্টেড রয়েছে, মানে নাকের একটা ছিদ্রের সঙ্গে আরেকটা ইউনিল্যাটারাল ফুসফুসের একটা স্পেশাল যোগাযোগ রয়েছে। বাম দিক দিয়ে যে বাতাসটা ঢুকবে সেটা বাম ফুসফুসে বেশি ঢুকবে, ডান দিক দিয়ে যে ঢুকবে সেটা ডান ফুসফুসে বেশি ঢুকবে। এবং ডান দিকের ফুসফুসের বাতাস যেটা
এটা ডান দিকের বডিকে বেশি সাপ্লাই করে, বাম দিকেরটা বাম দিকে বেশি সাপ্লাই করে। তো ইউনিল্যাটারাল কানেকশন রয়েছে। এই জন্য দেখবা যাদের বাম দিকের নাক বন্ধ থাকে প্রায়, তাদের বাম দিকের পুরো বডিটাই ঝিমঝিম করে বা ঘেমে যায় বা অস্বস্তি করে, দুর্বল থাকে। এটা ভালো করে খেয়াল করো, এটা কানেকশন রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দুই নাক দুটো ছিদ্র করেছে, দুটো ফুসফুস দুটো ছিদ্র। আর এটার সাথে যদি চোখ যদি একটা হয়, চোখের ও 180 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ করে, একটা চোখ থাকে তাহলে 180 ডিগ্রি ভিউ করতে হবে না, তাহলে একদিকে 90 ডিগ্রি ভিউ করতে হবে। দুটো হলে তো 180 ডিগ্রি ভিউ। আমার তো পিছন দেখার দরকার নাই, পিছনটা বাদ দিয়ে দাও। পিছনটা বাদ দিলে সামনেটা কত ডিগ্রি থাকছে? 180 ডিগ্রি। পিছনে 180 ডিগ্রি, 360 ডিগ্রি। পিছনে দুটো হতো তাহলে 360 ডিগ্রি। এই জন্যই আল্লাহ তাআলা দুটো নাকের ছিদ্র দিয়েছে। তাহলে এই মোটামুটি গেল সাইনাসের সমস্যা। আর কোনো কোশ্চেন আছে? আছে? স্যার মানে আমার ব্যক্তিগত একটা কথা বলছি, আমার ডান নাকটা দিয়ে যখন বাতাসটা নিচ্ছি তখন কোনো অসুবিধা হচ্ছে না, মানে এটা বন্ধ করে দিলে স্বাভাবিকভাবেই হচ্ছে মনে হচ্ছে। কিন্তু যখন এটা বন্ধ করে দিচ্ছি তখন এটাতে একটু প্রবলেম হচ্ছে, মানে একটু মানে এই মুহূর্তে ভিতরে ডিএনএস থাকতে পারে বা কনজেশন থাকতে পারে, মানে শ্লেষ্মা জমে যেমন চামড়া পিঁপড়েতে কামড়ালে যেমন। আমার স্যার মনে হচ্ছে এই জায়গাটা চেপে যাচ্ছে, এই জায়গাটা আচ্ছা চেপে যাচ্ছে। যাকে শোনো, আজকে এবার আমরা শুরু করি। না স্যার বলতে চাইছি যে এটা কি আমার প্রবলেম, তাই বলতে চাইছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই সমস্যা, অবশ্যই প্রবলেম। তো চিকিৎসা না দরকার নাকি তাহলে? চিকিৎসা দিতে হবে। আমাদের বুঝতে পেরে সমস্যা হলো। আমি বলেছিলাম ব্রেনের, আমাদের ব্রেনের কয়টা পার্ট আছে কে বলতে হবে? রাইট সেরিব্রাম, লেফট সেরিব্রাম, রাইট সেরিবেলাম, লেফট সেরিবেলাম। আচ্ছা সেরিব্রামের কি কাজ? সেরিবেলামের কাজ হচ্ছে ডেটা ইনপুট করা, ডেটাকে প্রসেসিং করা, স্টোর করা। সেই ডেটা ইনপুট, প্রসেসিং এবং স্টোর করে রাখার কাজটা সেরিবেলাম করে। সেই ডেটা থেকে আমি কি কাজ করব, কোন কাজ কিভাবে করব, কখন করব, কোন দিকে করব, এই ডিসিশন মেকিংটা কে করে? সেরিবেলাম। এই নিচের মাথা এইটা না থাকে, ঘাড়ের ঠিক উপরে। জিনিসটা আবার দেখায়।
তো দেখি দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা সেরিব্রাম, এই জায়গাটা সেরিবেলাম, এইখানেই হাড় শুরু হয়েছে C1 C2 C3 C4 C5 C6 C7। ঠিক ঘাড়ের উপরে গ্রিবালাম নাকি সেরিবেলাম, তো এই সুরা ইসরায়েলের মধ্যে 17 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলেছে প্রত্যেক মানুষের ভাগ্য ঘাড়ের সঙ্গে যুক্ত। প্রত্যেক মানুষের ভাগ্য, তার কাজ, সব কাজ, তার বিভিন্ন কাজ, তার গতিপথ, ভাগ্য তার ঘাড়ের সাথে যুক্ত। এবং প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের সময় আল্লাহ রূহ উঠিয়ে নেয়। রূহ, নাফস, কলব সম্পর্কে আইডিয়া আছে? আইডিয়া আছে? আমি জিজ্ঞেস করছি। তাহলে এই আমরা যে সেরিবেলামে কাজ করে, এই সেরিবেলাম যে কাজগুলো আমি করছি ডিসিশন মেকিং করে, তার হিসাব তো আমাকে দিতে হবে। আমি মাথায় কি চিন্তা করলাম, কি ভাবনা করলাম, সেটা পরের বিষয়, কিন্তু আমি যে কাজটা করলাম সেই হিসাবে আমাকে দিতে হবে, দায়িত্বটা আমার। এই ভাগ্যটা কোথায় আছে? ঘাড়ের উপরে আছে, এই সেরিবেলামের সঙ্গে যুক্ত। সেরিবেলামের সঙ্গে এই পার্টটাও কানেক্টেড। কে? এই যে সেন্ট্রাল ক্রেনিয়াল নার্ভের সাথে যেগুলো কানেকশন সব এখান থেকে বেরিয়ে আসে। সেরিবেলাম, মেডুলা, পন্স, এই যে পন্স, মেডুলা, এই ব্রেন স্টেম, এই জায়গা থেকে 12টা ক্রেনিয়াল নার্ভ বেরিয়ে আসে। কি বেরিয়ে আসে? এখান থেকে সব নার্ভগুলো বেরিয়ে আসছে। প্রথমে হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি মানে এই যে সাইনাস না, এটা হচ্ছে নাকের ভিতরে থাকে গন্ধ শোকার জন্য, স্মেল। আমার নাকের গন্ধ কেমন হবে, গন্ধ ঠিকঠাক পাচ্ছি কিনা। 2 হচ্ছে অপটিক, চোখের দৃষ্টিভঙ্গি, চোখের পাওয়ার জন্য। 3 হচ্ছে অকুলোমিটার, ট্রক্লিয়ার, 6 হচ্ছে অ্যাবডুসেন, এগুলো চোখের মাসলগুলোকে কন্ট্রোল করে। এই যে তাকাইছি, ঘুরাইছি। আর 5 হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল এখানকার যত মাংসপেশি আছে, পুরো মাংস, এখান থেকে যত যা আছে, কামড়ানো, চিবিয়ে খাওয়া, দাঁতে কামড়ানো, তারপরে এই যে মাথা, এগুলো সব সাপ্লাই করে এই যে এই জায়গাটা। আর 5 দাঁতেও সাপ্লাই করে। সাথে কি ফেসিয়াল। ফেসিয়াল দেখো, এখানে ফেসিয়ালের অনেকগুলো পার্ট আছে। ফেসিয়াল নার্ভগুলো এই জায়গাতে, এই জায়গাতে, এখানেও সাপ্লাই করে। ফেসিয়াল, ট্রাইজেমিনাল প্রায় কাছাকাছি। 8 হচ্ছে ভেস্টিবুলার, কানের মধ্যে সাপ্লাই করে, কানের শোনার যন্ত্র। আর 9 হচ্ছে গলার মধ্যে সাপ্লাই করে, গ্লোসোফেরেঞ্জিয়াল, ঢোক গিলা, তারপরে এই সবগুলো কাজ করে, পানি গিলা। 10 হচ্ছে ভেগাস। ভেগাসটি কি করে? ভেগাসটা বাকি যত ইন্টারনাল পার্ট আছে, ফুসফুস, হার্ট, ডায়াফ্রাম, ইন্টেস্টিন, পেটের নাড়ি, তলপেটের অঙ্গ, সবগুলো সাপ্লাই করে। আর 11 হচ্ছে ওই ঘাড়ের মাসেল, 12 হচ্ছে এই গলার ভিতরের মাসেল। এতগুলো নার্ভ, এগুলো হচ্ছে সবগুলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এগুলো কি করে? আমাদের বডির এই সমস্ত অঙ্গের ফাংশনগুলোকে কন্ট্রোল করে। এগুলো কোথেকে বেরিয়ে আসছে? এই জায়গা থেকে বেরিয়ে আসছে। এই সমস্ত অঙ্গ দিয়ে কাজ করার দায়িত্ব তো আমার। মুখ দিয়ে কি বলবো, জিভ দিয়ে কি বলবো, কথা কি বলবো, তারপরে চোখ দিয়ে কি দেখবো, কান দিয়ে কি শুনবো, এগুলো কন্ট্রোল হবে কি দিয়ে? সেরিবেলাম দিয়ে। আমার একটা কাজ, ডিসিশন মেকিং কাজ, সেরিবেলামের সাথে কানেক্টেড পন্স এবং মেডুলা। তাহলে এই অঙ্গগুলোকে কাজ করার জন্য এই সমস্ত নার্ভের বিশাল বড় ভূমিকা রয়েছে। এখন যদি কিছু নার্ভ, এর মধ্যে কিছু কিছু নার্ভ যেগুলো মাথায় সাপ্লাই করে, এই জায়গাতে, এখানে কে সাপ্লাই করে? কে সাপ্লাই করে? অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্ট, ট্রাইজেমিনাল, ফেসিয়াল,
এই যেটা নার্ভ সাপ্লাই করে, এই নার্ভগুলো যদি আর বুকের মধ্যে কে সাপ্লাই করে, ভেগাস, গলার মধ্যে কে সাপ্লাই করে, ব্রোসোফেরিয়াল। ঘাড়ের মাসলগুলো কি করে, মাসলগুলো করে তোমার 12 নম্বর নার্ভ যেটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ। এই মাসেলগুলো যদি কোনোভাবে কাজ ঠিকমতো না করতে পারে, অতিরিক্ত অ্যাক্টিভিটি বেশি দেখাচ্ছে, মানে যা দরকার তার থেকে বেশি কাজ করছে, তাহলে আমার গলা চিপে ধরবে, তাই তো, বা চাউল চিপে ধরবে, দাঁতি লেগে যাবে। তাহলে যে সমস্ত ব্যক্তিদের, তাহলে মাইগ্রেন দেখা বলে, মাইগ্রেন হচ্ছে ইউনিল্যাটারাল সবিং হেডেক, একদিকেই দপদপ করে মাথা ব্যথা যেটা হয় সেটাকে বলা হয় হেডেক। তার সঙ্গে এই যে তোমার সাইনোসাইটিসের কোনো কানেকশন থাকবে না, এমনি ব্যথা করবে, তো এমনি নর্মালি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে কোনো একটা কারণবশত সপ্তাহে একদিন বা মাসে একদিন এমনভাবে মাথা ব্যথা শুরু হলো, হঠাৎ করে প্রথমে দেখলো চোখে ঝাপসা, চোখে অন্ধকার, মানে অকুলোমোটর, অপটিক, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্ট, এই নার্ভগুলো ঠিক মতো কাজ করতে পারছে না। মুখ হাঁ করতে পারছে না, চোয়াল আটকে গেছে, দাঁতি লেগে গেছে, ফেসিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ কাজ করতে পারছে না, কানে শুনতে পারে, কানে সব ঝাঁঝা করছে, তোমার ভেস্টিবুলার নার্ভ কাজ করতে পারছে না, গলা চিপে ধরেছে, কুশে ধরেছে, গ্লসোফেরিয়াল কাজ করতে পারছে না, আর বুকের ভিতরে বুক জাম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস ঢুকে যাচ্ছে না। হঠাৎ করে দেখো একটা পেশেন্টের মাথা ব্যথা শুরু হলো, মাথা ব্যথা, চোখে চোখ খুলতে পারছে না, আর সব ঘুরছে, আর মুখ চোখ টাইট হয়ে গেছে, হাঁ করতে পারছে না, বুক পুষে ধরেছে, গলা চিপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে এখনই পেশেন্ট মরে যাবে, বাড়ির লোক অস্থির, হাত পা সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে গেছে, না পকড়া পকড়া হয়ে গেছে। এরকম ঘটনা দেখেছো? এগুলো প্রচুর দেখতে পাবো। এগুলোকে হসপিটালে গেলে বলবে মনের সমস্যা, মন থেকে অসুখ হয়েছে, বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, কোনো বিপদ হয়েছে, মানে বাড়িতে কোনো ঝুঁকি ঝামেলা বা কিছু ভুকেছে, মনে দুর্বল, নার্ভ দুর্বল, এই জন্য ও এরকম হয়ে গেছে। কিন্তু এই সমস্যায় আমাদের একবার ঘন্টাখানেকের পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এই সমস্যা দেখতে পাওয়া যায় প্রচুর, এখন বেশি হচ্ছে। এবং কাদের বেশি হয়? কাদের বেশি হয়? মেয়েদের বেশি। কেন মেয়েদের বেশি হয়? চিন্তা বেশি করে। মেয়েদের ইস্ট্রোজেন এবং ইস্ট্রোজেন হরমোনটা বেশি, এবং এই ফ্ল্যাকচুয়েটটা প্রতি মাসে হয়। ছেলেদের প্রতি মাসে হরমোনের ফ্ল্যাকচুয়েশন হয় না, ছেলেদের মেয়েদের হয়। মেয়েদের এই সমস্যা হওয়ার জন্য কি হয়, কিছু ভাইরাস আছে, এস্টার্ন ভাইরাস, সিঞ্জেল ভাইরাস, এর ওদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। যাদের দেখবে এই সমস্যা হয়, সেই পেশেন্টেরই দেখবা পিসিএসের সমস্যা থাকে, সেই পেশেন্টের দেখবা কনস্টিপেশনের সমস্যা থাকবেই, সেই পেশেন্টের দেখবা খিদে হওয়ার সমস্যা খিদে হবে না, পুরো পেটে সেই পেশেন্টের দেখবা ঘুম আসতে চাই না, সেই পেশেন্টের দেখবা মেজাজ একটু খিটখিটে হবে। এটা সব কানেক্টেড। তাহলে এই হঠাৎ করে বাড়িতে ধরো কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলা চলছে একদিকে, আর একদিকে দেখো একটা লোক পাতে পাতে লেগে একটা লোক ঝামেলা বাদ দেবো, ওকে নিয়ে বাড়ি ব্যস্ত হয়, এরকম ঘটনা। এই ঘটনাকে বলা হয় ফাংশনাল অ্যাংজাইটি, না ফাংশনাল নিউরোলজিক্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, FNAD বলা হয়, ফাংশনাল নিউরোলজিক্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে এই সমস্যাতে একটা নার্ভ কানেক্টেড থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, সবগুলো নার্ভ থাকতে পারে। যত বেশি নার্ভ এফেক্টেড হবে তত বেশি পরিমাণে সিমটম দেখা যাবে।
একটা পেশেন্টের শুধুমাত্র ধরো মাথা ব্যথাই হচ্ছে, শুধু এগুলো মাথা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না, ঘর অন্ধকার করে শুয়ে আছে, চোখ বন্ধ, কারোর সাথে কথা বলছে না, কথা বলতে ভালো লাগছে না, এরকম হতে পারে। শুধুমাত্র বুঝতে হবে তার ট্রাইজেমিনাল নার্ভ ইনভলভ হয়েছে, যাকে বলা হয় টিপিক্যাল মাইগ্রেন। টিপিক্যাল মাইগ্রেন মানে কিছুই নাই, হয়তো ধরো বিয়ে বাড়িতে গেছে, মানুষজনে ভাত খেয়ে এসছে, যে রাত্রেবেলা প্রচন্ড মাথা ব্যথা, প্রথমে বমি হলো, যে চোখ মুখ সব অন্ধকার হয়ে গেল, যে মাথা এত মাথা ব্যথা, যে মাথা ব্যথা কোনো ওষুধ খেয়ে কাজ করছে না, খেয়ে কাজ করছে না, আর আলো ভালো লাগছে না, আর কোনো কথা শুনতেও ভালো লাগছে না, ঘর অন্ধকার করে চুপচাপ শুয়েছে, এটা হচ্ছে টিপিক্যাল মাইগ্রেন। শুধুমাত্র ট্রাইজেমিনাল নার্ভ ইনভলভ হচ্ছে। কিন্তু এই ঘটনা আগে ছিল, এখন শুধু একটা নার্ভ নয়, এখন সব নার্ভই কানেক্টেড, ইনভলভ হয়েছে। এবার যদি অপথ্যালমিক, অপটিক নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অ্যাবডুসের নার্ভ যদি কানেক্টেড হয়, তাহলে চোখেও প্রথমেই মাথা ব্যথা থাকে, দেখবে সব জিনিস দুটো দুটো দেখতে হবে, একটা জিনিস দুটো জিনিস দেখতে হবে। আমরা দেখতে পাই না, ডিপ্লোপিয়া বলা হয়, একটা জিনিসই দুরকম জিনিস দুবার দেখছে, দুভাবে দেখছে, চোখে ঝাপসা দেখছে, হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেছে, চোখ খুলতে পারছে না, লাইট দেখলেই মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, চোখে লাইট গেলেই মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে আছে, কানের মধ্যে এমন ভাবে ঝাঁঝা করছে, শাঁসা করছে, এগুলো শব্দ শুনতে ভালো লাগছে না, তবে কানের না চোখের নার্ভ ইনভলভ হয়ে গেছে। এবারে হঠাৎ করে এটা তো হচ্ছে, সঙ্গে সঙ্গে গলা চিপে ধরছে, নিঃশ্বাস ঢোকাতে পারছে না, হয় এরকম দেখতে হবে, টিপিক্যাল পেশেন্ট দেখতে হবে। নিঃশ্বাস পাচ্ছি না, গলা চিপে ধরছে, আর বাড়ির লোক তো অস্থির, এই গেল আমার ভূতে ধরলো না, আমার বাচ্চাকে ভূতে ধরেছে নি, এই কুকুরের ডাক, এইটা সেইটা, কোনো কিছু কাজ হয় না। গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ এবং অ্যাক্সেসরি নার্ভ, এরপরে এটা তো হচ্ছে, তার সঙ্গে বলছে নিঃশ্বাস ঢুকে দেওয়া না, বুক আমার হালকা হয়ে যাচ্ছে, বুক চেপে ধরছে, নিঃশ্বাস হচ্ছে না, মা আমি বাঁচবো না, বুঝে যাবো কি হয়েছে, আর বুক ধরাম ধরাম করছে, হার্টের বিট 140-150, মানে ভেগাস নার্ভ ইনভলভ হয়েছে। এগুলোর সঙ্গে ভেগাস নার্ভ জড়িত হয়েছে। ভেগাস নার্ভ যদি ইনভলভ হয়ে যায়, খিদের সমস্যা তৈরি হবে, পায়খানার সমস্যা তৈরি হবে। এই ঘটনাগুলো এখন যত দিন যাবে সামনে অহরহ দেখতে হবে, বাড়বে, কোনোদিন কমবে না, এবং আগামী দিন এই সমস্যা বেশি হবে। কারণ এই মাইগ্রেন বা নার্ভের ইনফ্লামেশন যে সমস্ত কারণে হয়, তা প্রায় 99% লোকের মধ্যে আছে, 99% লোকের মধ্যে আছে। এবং সেই সমস্যাগুলো যদি কোনো ট্রিগার ফ্যাক্টর দেহের মধ্যে এসে যায়, মনের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু তার সমস্যা দেখা। ট্রিগার ফ্যাক্টরগুলো কি কি? ট্রিগার ফ্যাক্টরগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে এপিনেফ্রিন হরমোন। এপিনেফ্রিন হরমোন যদি ব্লাডের মধ্যে ফ্লাশ করে, হঠাৎ করে যদি বেড়ে যায়, তাহলে সমস্ত নার্ভের যে ডিস্টার্ব হয়েছিল সেগুলো বেশি পরিমাণে দুর্বল হতে শুরু করে, বেশি পরিমাণে কাজ করতে শুরু করে। এই এপিনেফ্রিন হরমোন কোথায় তৈরি হয়? সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনির উপরে ছোট ছোট গ্ল্যান্ড আছে, সেখানে তৈরি হয়। এই হরমোনকে কি বলা হয়? স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন বলা হয়। ये फाइट एंड फ्लाइट बोले काज करे। फाइट एंड फ्लाइट। আমার বাড়িতে হঠাৎ করে ধর কালকে পরীক্ষা, এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে একদম বিশাল শক্তি নিয়ে পড়াশোনা করছি, বিশাল শক্তি হয়ে এই হরমোনটা বেড়ে গেছে। পরীক্ষা শেষ,
সব মানসিক দুশ্চিন্তা ক্লান্তি দূর, মানে ওই হরমোন আর দরকার নেই, ও ফ্লাইট করে চলে গেল। যখন বডিতে দরকার আসলো, কাজ করলো, ধারাবাহিক যুদ্ধ করলো, বেরিয়ে গেল। কিন্তু এটা হচ্ছে হঠাৎ যখন প্রয়োজন তখন। এখন যদি আমার লাইফস্টাইল এমন হয়, আমার জীবন ধারণ পদ্ধতি এমন হয়, আমার চিন্তা চেতনা যদি এমন হয় যে কন্টিনিউয়াস স্ট্রেস থাকছে, আমার জীবনে সবসময় এই জিনিসটা থাকছে, তাহলে কি হবে? এই হরমোনটা সবসময় বাড়া থাকবে। সবসময় যদি বাড়া থাকে, সবসময় নার্ভের যে উইকনেসটা, নার্ভের যে ডিসফাংশনটা এটা থাকবে, তাহলে মাঝে মধ্যে যত বেশি এটা থাকবে তত বেশি ঘন ঘন সমস্যা থাকবে। দুদিন পর পর, একদিন পর পর, প্রতিদিনই, মাঝে মধ্যে সপ্তাহে ওই বুক চেপে ধরা, বুক ধরপড় করা, গলা আটকে যাওয়া, গলা চেপে ধরা, চোখে অন্ধকার দেখা, মাথা ব্যথা, তাহলে এই হরমোনটা বর্তমানকালে জীবন ধারণ পদ্ধতি অনুযায়ী কম থাকার কথা না বেশি থাকার কথা? এটা আমার আগ্রহ, অনেকেরই আছে। তাহলে এই জিনিসটা আমাদের লাইফে স্ট্রেস কমানোর সিস্টেম করতে হবে, স্ট্রেস কমানোর সিস্টেম করতে হবে। স্ট্রেস থেকে এই সমস্যাটা হয়। যেটা একদম কন্টিনিউয়াস স্ট্রেস যদি থাকে, তাহলে এই গ্ল্যান্ডটা যেখান থেকে তৈরি হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটা কি হবে? এক্সজস্টেড হয়ে যাবে। একটা হাঁড়িতে জল দিয়েছো আর চাল দিয়েছো, ভাত হচ্ছে, ভাত হচ্ছে, ভাত হচ্ছে, ভাত হচ্ছে, নামানোর নাম না। একসময় জল শেষ হয়ে যাবে, ভাত তো হয়ে যাবে, ভাতগুলো পুড়ে যাবে, সে ভাত আর খাওয়া যাবে না, খাওয়া যাবে। তো ওই গ্ল্যান্ড দিয়ে সবসময় হরমোন তৈরি হচ্ছে, বের করছে, তৈরি হচ্ছে, বের করছে, তৈরি হচ্ছে, বের করছে। একটা সময় গিয়ে ওই হরমোন যা তৈরি হবে সব কাঁচা থাকবে, টক্সিক হবে, ভাত পুড়ে যাওয়ার ভাতের মতো হয়ে যাবে। তো সেই হরমোন আর দেহের মধ্যে কাজ করবে না, বলে অকাজ করবে, ক্ষতি করবে, টক্সিসিটি তৈরি হবে। তাহলে আলটিমেট কন্টিনিউয়াস স্ট্রেস থাকলে এটা নক্সিয়াস এক্সেনশন তৈরি হবে। এটা কাজের থেকে অকাজ বেশি করবে, দেহের মধ্যে আরো ক্ষতি করবে। এই জিনিসটা তখন লিভারকে ক্ষতি করবে। তাহলে স্ট্রেস থাকা ভালো না। তাহলে প্রথম হচ্ছে এই ঘটনাটা, এই অসুখটাকে নির্মূল করার জন্য আমাদের প্রথমে স্ট্রেস কমাতে হবে। এটা যদি হয়, আর একটা হরমোন কিন্তু কমে যায়। এই হরমোনটা যদি কন্টিনিউ, ধরো একটা মানুষ একসঙ্গে দু জায়গায় কনসেন্ট্রেশন করতে পারে না, একটা মানুষ একসঙ্গে দুটো কাজ করতে পারে, কিন্তু কনসেন্ট্রেশন একটা করতে পারে। একটা মানুষ এট এ টাইম কনসেন্ট্রেশন এক জায়গাতেই করতে পারে। একটা গ্ল্যান্ড থেকে অনেকগুলো হরমোন তৈরি হয়, তা বডির মধ্যে যে হরমোনটা দরকার সেটাই কাজ করছে, ও কি সেই সময় অন্য হরমোন তৈরি করতে, অত কনসেন্ট্রেশন করতে পারবে না। তাহলে কি হবে? স্ট্রেস থাকলে আর একটা হরমোন তৈরি, এটা বেশি হওয়ার জন্য আর একটা হরমোন কমে যাবে, সেটা হচ্ছে কর্টিসল। এই হরমোনটা কমে যাবে। কর্টিসল হরমোনটা যদি কমে যায়, কমে গেলে তার এটা কমে যাওয়ার জন্য, হরমোনটা বেড়ে যাওয়ার জন্য আরো বেশি পরিমাণে সমস্যা হয়। তাহলে দেখবো ওই ব্যক্তির তখন আস্তে আস্তে ফ্যাটিক তৈরি হবে, ক্লান্তি ভাব তৈরি, হাত পায়ে ব্যথা, গায়ে নাই শক্তি, হেঁটে যেতে পারছে না, ভাত চিবিয়ে খেতে ইচ্ছা করছে না, গায়ে শক্তি নাই, শুয়ে আছে, শুয়ে যে বসবো সে ইচ্ছাও করছে না। এই হরমোনটা কমে গেলে, এটা কমে গেলে বোঝা গেল? তাহলে এই মাইগ্রেন থেকে কোনো সমস্যা হতে পারে। আর কি টিকেট ফ্যাক্টর কাজ করবে? তাহলে এপিনেফ্রিন গেল, এটা বেড়ে যাবে। আর কি কাজ করে? ব্রেনের মধ্যে, নার্ভ সেলের মধ্যে, নার্ভ সেলের যে মায়োলিন শীট রয়েছে, এই যে নার্ভ আছে, নার্ভের চারপাশে কিন্তু কভার থাকে।
এই কভারগুলো যদি নষ্ট হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, তাহলে ইনফ্লামেশন কি করতে পারে? যেগুলো অক্সিডেটিভ এজেন্ট, অক্সিডেটিভ এজেন্ট কি হতে পারে? যাতে ফ্রি র্যাডিক্যাল আছে, ফ্রি র্যাডিক্যাল মানে আনপেয়ার ইলেকট্রন রয়েছে, যেমন তোমার এখানে অনেক কিছু আছে, এখানে হাজার হাজার টক্সিক কেমিক্যাল আছে, যেমন বাতাসের দূষণে যেগুলো মনোক্সাইড, সালফার, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, পেস্টিসাইড, হার্বিসাইড, আর্টিফিশিয়াল কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল রেসিডিউ, তারপরে ডিওডোরেন্ট, অ্যালকোহল, তারপরে মেনথল, মিথানল, তারপরে হচ্ছে তোমার ওই যে লিপস্টিক, চুলের বিভিন্ন রকম সিরাম, পারফিউম, নখের নল পালিশ, ঠোঁট পালিশ, তুমি যা আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করবা সেগুলো অক্সিডেটিভ এজেন্ট হিসেবে কাজ করে। এগুলো ব্যবহার করলে অসুখ বাড়বে। সৌন্দর্য বাড়ালে না অসুখ বাড়ে, সৌন্দর্য বাড়ালেও রোগ লাগবে। সৌন্দর্য বাড়ায় অসুখ বাড়বে। আর এটা হলো অক্সিডেটিভ এজেন্ট। আর কি করতে পারে? কোনো ইনফেকশন করতে পারে। মুখে গিটিলি হয়ে গেল, তাহলে ইনফেকশন করতে পারে। আমরা আগে জানলাম যদি ইনফেকশন কোনো ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া কিন্তু কোষের মধ্যে ঢুকতে পারে না। আমি আগে একবার ক্লাসে বলেছি ব্যাকটেরিয়া কোষের বাইরে থেকেই যতটা পারে অ্যাটাক করার চেষ্টা করে। ও লুমিনাল স্ট্রাকচারের মধ্যে এক্সট্রা সেলুলার স্পেসে থেকেই ও কাজ করে। তাহলে নার্ভাস সেলের মধ্যে ঢোকার ক্ষমতা ব্যাকটেরিয়া খুব একটা নাই। আরেকবার একটু বলুন স্যার। যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্যাথোজেন কোন সেলের মধ্যে ঢুকে সেই সেলকে নষ্ট করতে পারে না, কোন কোষের মধ্যে ঢুকতে পারে না। ও ব্লাডে থাকবে, ব্লাডে বডির কোনো ফ্লুইডে থাকবে, এক্সট্রা সেলুলার স্পেসে থাকবে, সেখানে বা কোনো লুমিনাল স্ট্রাকচারে থাকবে, সেখানে থেকে সে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ভাইরাস যদি হয় ও কাউকে কেয়ার করে না, ও পুরো কোষের মধ্যে ঢুকে যায়, কোনো কোষ আটকাতে পারবে না। কোষের মধ্যে ঢুকে গিয়ে পুরো কোষের যাবতীয় যা জিনিসপত্র হাইজ্যাক করে দেবে, দিয়ে ধরুন তার মেসাকাত্তা দিয়ে তাহলে এখানে নার্ভ সেলকে ড্যামেজ করতে পারে একমাত্র ভাইরাস। একমাত্র ভাইরাস, এবং এখানে অনেকগুলো ভাইরাস কাজ করে, ভাইরাস কাজ করে। সবচেয়ে বেশি এখানে কাজ করে এটা হচ্ছে সিঙ্গেল ভাইরাস। সিঙ্গেল ভাইরাসের 31 ভ্যারাইটি রয়েছে, এর আবার 30-31 রকমের স্ট্রেন রয়েছে। এখানে যেমন আমরা 30টা লোক আছে, 30 রকমের চেহারা, সেরকম 30 রকমের ভাইরাস রয়েছে। এর মধ্যে মাত্র 8 রকম আছে যেটা র্যাশ তৈরি করে, আর বাকিগুলো হচ্ছে নন র্যাশিং। এই নন র্যাশিং গুলো কি করে? আমাদের বডি ডিপ নার্ভে চলে যায়, যত ডিপ নার্ভ আছে নার্ভের মধ্যে ঢুকে যায়। যদি একবার এখানে থাকে ও পায়ের হাতের সমস্ত ডিপ নার্ভে ইনফেকশন করতে লাগে। ইনফেকশন করলে কি হবে? নার্ভের ভিতরে যন্ত্রণা করবে, কনকন করবে, শিরশির করবে, কামড়াবে, কোনো রিপোর্টে কিছুই পাওয়া যাবে না, সব নর্মাল, কিন্তু ব্যথা ভালো হয় না। তো এই নার্ভটা সবচেয়ে বেশি এফেক্ট করে। সেকেন্ড হচ্ছে এপস্টাইন-বার ভাইরাস। আর থার্ড হচ্ছে HHV। লিখেটা স্যার স্পষ্ট HHV কালারটা মানে ছিল না স্যার। HHV এর বা 16 রকমের ভাগ আছে, 1 2 3 4 6। হার্পিস হিউম্যান ভাইরাস, সিঙ্গেল ভাইরাস, এপস্টাইন-বার ভাইরাস। এছাড়া আদার্স বিভিন্ন রকম রাইনো ভাইরাস, বিভিন্ন রকম তোমার হচ্ছে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসগুলো যে কোনো ভাইরাস নষ্ট করতে পারে। এবার কোনো দেহের মধ্যে যদি স্ট্রেস থাকে, কোনো দেহের মধ্যে এক্সপোজার অফ টক্সিক কেমিক্যাল বেশি থাকে, কোনো দেহের মধ্যে যদি এই ইনফেকশন অলরেডি থাকে, যেটা অলরেডি প্রায় 90% লোকের মধ্যে আছে, তাহলে এই জিনিসগুলো কি হবে? ট্রিগার হবে, বেশি হবে। তাহলে হঠাৎ করে মানসিক ঝামেলা তৈরি হবে, পড়াশোনার চাপ তৈরি হবে, বাড়িতে মা বাবা বকবে,
বা কেউ বকাঝকা করলো, তখন এই জিনিসটা পুরো জিনিসটা পর পর ঘুরতে থাকবে এবং আলটিমেট কি হবে, চোখ মুখ অন্ধকার হয়ে কানে মাথায় ঝাঁপ ধরে দাঁতি ফাঁতি লেগে বুক গলা চিপে ধরে নিঃশ্বাসে কষ্ট হয়ে হাত পা সব ছেড়ে দিয়ে সব ঠান্ডা হয়ে গেছে, টেপে গেছে সব। লোকে ভাবছে এই মরে গেল, ছুটে ডাক্তারখানায় গেল, ডাক্তারকে তখন ডাক্তার পেলে না, 10 মিনিট দেরি হয়েছে, ডাক্তারকে ধরে মারছে। আমার পেশেন্ট মরে গেল, ডাক্তারবাবু দেখতে পাচ্ছে না, ডাক্তার বলছে এই তো মরে গেল, কি দেখছি এটা স্যালাইন লিখে দিল, একটা ইনজেকশন দিল, কিছু ওষুধ দিল, 10 মিনিট পরে চোখ খুলে বলছে আমি কি হয়েছে আমার। কিন্তু পেশেন্টকে ভালো হয় তো ভালো হলো, 2 দিন পর আবার হসপিটাল, ডাক্তার বলছে কিছু তো বারবার আসছে। আচ্ছা শুনেন, ইয়া ভালো ভালো লাগে, মনের অসুখ আছে, একটু মনের ডাক্তার দেখা। ডাক্তারখানা গেল, মনের ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে, এই তো মানসিক সমস্যা, সাইকিয়াট্রিক প্রবলেম, 2টো ওষুধ দিলাম, কন্টিনিউ খাবে, বন্ধ করবে না, কি আমার ট্রিটমেন্ট দিল, 15,000 দিল, ঘুমের ওষুধ দিল, দিয়ে ঘুমিয়ে থাকে দিয়ে 2 বছর পর দেখা গেল 50 কেজি ওজন ছিল, 70-80 কেজি ওজন, এই মোটা হয়ে গেছে। দিয়ে তারপর লিভারের সমস্যা, তারপরে চোখ মুখ সব কালো হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারে না, এখন বাড়িতে ওকে বোঝা হয়েছে ওষুধ বেশি খাওয়া। কি হয়েছে, মাথার বিশাল সমস্যা, গালের বিশাল সমস্যা, কোনো কাজ করতে পারে না, খায় দায় ঘুমায়, আর আমাদের তো আছে। যে 40 বছর বয়স ওষুধ খেয়ে এমন কন্ডিশন দেখেছে, পাগল হয়ে গেছে, আস্তে আস্তে প্রেশার, সুগার, থাইরয়েড, হাত পা যন্ত্রণা, ব্যথা সব হয়ে গেছে, জীবনটা ধরো মেসা কাটা গেছে। এই তো মূল কারণ কোথায়, এত কনসিকুয়েন্সের মূল কারণ কোথায়? এই ইনফেকশন এবং অক্সিডেটিভ এজেন্ট, এই যে অক্সিডেটিভ এজেন্ট, হেভি মেটাল, হেভি মেটাল আর তাহলে মাইগ্রেন থেকে শুরু করে, মাইগ্রেন, মাথা ব্যথা, চোখের ব্যথা, কানে ঝাঁপ ধরা, তারপরে দাঁতে লেগে যাওয়া, গলা চিপে ধরা, বুক ধড়ফড় করা, হাটে নিঃশ্বাসে কষ্ট পাওয়া, পায়খানা কষা হওয়া, খিদে না হওয়া, তারপরে হচ্ছে হাত পা অসাড় হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, এতগুলো জিনিস পর বিভিন্নভাবে ঘটে থাকছে। এবং এটা পরবর্তীকালে বিভিন্ন এমনভাবে চিকিৎসা চলছে, যেহেতু এটা আদৌ সঠিক জিনিসটা অনেকেই জানে না, ফলে কি হচ্ছে, এই জিনিসটা মানসিক রোগ হিসেবে চিকিৎসা হচ্ছে এবং সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওষুধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে তো ঘুম থাকবে, তো ঘুমের ওষুধ খাওয়া খেতে মানসিক চাপ নেই, চাপ ঘুমাচ্ছে, নো চিন্তা, নো ভাবনা, ঠিক আছে, দিয়ে ঘুমিয়ে ধরছে, জীবনটা শেষ, তার জীবন অনেক কনসিকুয়েন্সে দেখা যাচ্ছে। কিন্তু আলটিমেট রুট কজ কি? রুট কজ এটা কিভাবে নষ্ট করবো? হেভিটা কিভাবে নষ্ট করবো? তাহলে হেভি মেটাল আমার দেহের মধ্যে কিভাবে ঢুকছে সেটা জানতে। প্রথম হচ্ছে আমার খাবার থেকে। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কটা কোষ ছিলাম? কটা কোষ ছিলাম? একটা কোষ ছিলাম, নুতফা। ফার্স্ট কোষ হচ্ছে জাইগোট, দুরাগুণ, তারপরে নুতফা, একটা কোষ। এটা জলকণা, জলবিন্দুর মতো থাকে। সেই একটা কোষ আজকে আপনার 40 লক্ষ কোটি কোষ আছে আপনার দেহের মধ্যে। একটা থেকে 40 লক্ষ কোটি কোষে হওয়ার পিছনে কে কাজ করেছে? কাঁচা মাল থেকে এসেছে, খাবার থেকে। সেই খাবারটা বারবার আল্লাহ বলেছেন তোমরা পবিত্র খাবার খাও। পবিত্র মানে কি? পবিত্র মানে পিওর, 100% খাঁটি খাবার। আল্লাহ বলেছেন 100% খাঁটি খাবার খাও। আচ্ছা 100% খাঁটি খাবার কে খায়? এখন সমাজে পাওয়া যায় না স্যার। কে খাওয়ায়? পোল্ট্রি মুরগি 100% খাঁটি? পোল্ট্রি মুরগি আদৌ কি খাওয়া ঠিক? সব থেকে পোল্ট্রি মুরগি আদৌ কি খাওয়া ঠিক? এটাকে হালাল খাওয়া না হালাল খাওয়া? আল্লাহ বিভিন্ন আয়াতের ভিত্তিতে আল্লাহ বলেছেন আমার সৃষ্টি বিকৃতি করো না। এটা কোন
তোমরা পবিত্র খাবার খাও 2 নাম্বার। এবং আমি যে প্রাকৃতিক ওষুধ মানে খাবার দিচ্ছি সেগুলো তোমরা খাও 3 নাম্বার। 3-4টি আয়াতের ভিত্তিতে আমি এটা বলতে পারি পোলট্রি মুরগি মাছ সংকর খাবার, দুটো প্রাণীর জিনকে নিয়ে এসে সংকর তৈরি করে প্রাণী তৈরি করে। এটা আল্লাহ তৈরি করা পশু না, পাখি না, মানুষ দুটো আল্লাহ কোডকে প্রোগ্রামকে নিয়ে আমরা তৈরি করেছি। যেমন তাকে চাষ করতে গিয়ে সিলাস্টিন বা সিসপ্ল্যাটিন বা অন্যান্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, অ্যান্টিবায়োটিক ইউজ করে, অ্যান্টিভাইরাল ইউজ করে, হরমোন ইউজ করে, প্রচুর স্টেরয়েড ইউজ করে, যেগুলো এমনি ক্ষতি করে। তাহলে পোলট্রি মুরগি খাওয়া হারাম না হারাম? আল্লাহ বলেছেন যে 100% পিওর খাওয়া খায়, সেই দিক দিয়ে এটা তো পিওর না। যদি খায় তাহলে খারাপ খাওয়া ভালো। এছাড়াও আমরা যে খাবার চাষ করি, সবজি, ফসল, শস্য, তাতে আমরা 1 কেজি চালে কিছু না হলে 1 গ্রাম তো পাবো বেশি। তাহলে 100% খাঁটি খাবার খাওয়ার কথাটা ঠিক হলো? মানুষ প্রযোজ্য হলো? দাদা অশুদ্ধ খাবার খাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা মানছি না, আমরা নিজেও খাচ্ছি না, আবার পরকে খাওয়াচ্ছিও না। এই কথাটা না মানার জন্য আজকে আমাদের এত পরিণতি খাওয়া। মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, আর মুখে সবসময় আল্লাহ আল্লাহ, হাতে তসবিহ, অন্তরে কালে আর অন্তরে ভালো। মানুষের গোডাউনের ব্যবসা আছে, ভুসিমানের ব্যবসা আছে, ধান চালে এমন ভাবে সব জিনিস মিশাচ্ছে, কেমিক্যাল মিশাচ্ছে যে মানুষের খাওয়াচ্ছে। যেটাকে ভালো খাওয়া হবে, তাকে ভালো কাজ হবে, এটা কি তার জন্য সব কাজ হলো? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটো শর্ত, বিশ্বাস হতে হবে আর সৎ কাজ করতে হবে। বহুবার আল্লাহ বলছে সৎ কাজ যখন আল্লাহ যে আদেশগুলো দিয়েছে সেটা মানতে হবে। তাহলে আমি আল্লাহর এই আদেশটা তো মানলামই না, আমি তো নিজেও পিওর খাচ্ছি না, অত্যন্ত মানুষকে অপিওর খাবার খাচ্ছি, তাহলে আমার পাপ হচ্ছে না? এই খাবার বিষযুক্ত খাবার খেয়ে আমার দেহের যে একটা কোষ ছিল সেখান থেকে এতগুলো কোষ তৈরি হলো, সেই বিশেষ প্রভাবটা প্রত্যেকটা কোষের মধ্যে আছে। শুধু ওয়েট করছে একটা সময়ের, একটা পরিস্থিতি অপেক্ষা করছে। যখন সেই সময় চলে আসবে, সেই জায়গা চলে আসবে, তখন সেই সেটা ক্যান্সার হয়ে যাবে। এবং ক্যান্সার সংখ্যা প্রচুর। হচ্ছে পানি খাইছে আমরা, পানিও লাগে, তাহলে পানিতেও সমস্যা। আর 3 নাম্বার, এখন তো আমরা আর্টিফিশিয়ালি তৈরি করেছি মোবাইল টেকনোলজির জন্য, কমিউনিকেশন টেকনোলজির জন্য, বিভিন্ন রকম রেডিয়েশন। আর সামনে পরমাণু বোমা তো আসছে, পরমাণু বোমা আসছে, এখন আমাদের বডি অলরেডি তৈরি হয়ে আছে। পরমাণু বোমা এটা ভরাম ভরাম করে আমরা বলতে থাকি, আল্লাহ আল্লাহ বলতে বুঝে যাবো। আল্লাহকে রক্ষা করে দেবে? আল্লাহ কোনোদিন কোনো কথা শুনলাম না, যেই পরমাণু ফাটছে আল্লাহ 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 আল্লাহর কথা শুনবে। এতদিন তোর নাম নাই, এখন মৃত্যুর সময় যদি ফেরত দেওয়া তো আল্লাহ তোমার দোয়া কবুল করে দাও, মৃত্যুর সময় তোমার দোয়া কবুল করা হবে, তুমি ঠিক হয়ে যাও। তুমি যখন সময় পাচ্ছ তার আগে করবে, কিছু যোগাযোগ দেয়নি। তাহলে হেভি মেটাল যেগুলো দেহের মধ্যে ঢুকছে যেভাবে, সেগুলোকে মিনিমাইজ করতে হবে, চেষ্টা করতে হবে বিষযুক্ত খাবার খাওয়ার, বিষযুক্ত চাষ শুরু করতে হবে। এটা করা খুবই কঠিন, একটা সংগ্রাম, একটা বিপ্লব। হেলথের কনসাসনেস দিয়ে, হেলথ সম্পর্কে মানুষকে সচেতন করে তোমাকে এই কাজটা করতে হবে। কারণ এই সমস্ত জিনিস থেকে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষ যেভাবে বাড়ছে, এটাকে কিভাবে রক্ষা করবে মানুষকে? মানুষ বাড়ছে তার তোমার, আমি প্রথমেই বলেছি যে সৃষ্টি করেছে তার দায়িত্ব করে তাকে খাবার দেওয়া, অত আমার ভেবে লাভ কি? আপনার এলাকা ছোট, একটা বেগুন গাছে একটা আমার কথা না শুনুন। মানুষ
নূহ নবী কতদিন দাওয়াত দিয়েছিল মানুষকে? 950 বছর ধরে কয়টা লোক এসেছিল? হ্যাঁ, মোহাম্মদ ইসলাম কত বছর দাওয়াত দিয়েছিল মক্কাতে? মক্কাতে দিয়েছিল 63 বছর 23 বছর 12 বছর। কতজন মোহাম্মদ দাওয়াত এসেছিল 12 বছরে? যে নবীর জন্য আমরা পাবো, যে নবী 12 বছর দাওয়াতে কটা লোককে মুসলমান করতে হয়েছিল? পারেনি বলে ছাড়তে মাত্র 80। মানুষ সত্য পছন্দ করে না, মানুষ সত্য পছন্দ করে না, সত্য মানতে পারে না। আপনার কাছে আমি সত্য দেখিয়ে দেবো, কিন্তু আপনি আপনার আগে থেকে মাথায় ঢুকে থাকা যে মিথ্যা দৃষ্টিভঙ্গি, মিথ্যা জ্ঞান, এটা আপনি দূর করতে পারবেন, অসম্ভব। মানুষের বিশ্বাস করা খুব কঠিন। এই জন্য বারবার বলা আছে তোমাকে মৃত্যু আছে, জীবনও আছে, এটা তুমি জানোই। সে কাফের, মুশরিক, নাস্তিক সবাই জানে, এটা আমার করতে হবে। এরপরে যদি কেউ পরকালে বিশ্বাস করে যে মৃত্যুর পর একটা জীবন আছে, এটা সত্যি আছে, এই বিশ্বাস যদি কারো থাকে এবং সেটা মালিকানা আল্লাহ বা আল্লাহর প্রতি বিশ্বাস, এই দুটি যদি থাকে তবেই তার পক্ষে সম্ভব একটা ইমানের অঙ্গ, তবেই তার পক্ষে সম্ভব চেঞ্জ হওয়া, নাহলে সম্ভব হয় না। তাহলে আপনি হাজার বললে মানুষ বিশ্বাস করবে না। তো মানুষ বিশ্বাস না করুক, মানুষ না জানুক, না মানুক, তাতে আপনার কি? আপনি যদি বলে দেন, তাও দিতে হবে। রসুলের কাজটাই ছিল, রসুলের কাজ ছিল মানুষকে নিয়ে ধরে কাজ করা, শুধু বলে দেবে। শীত ছাড়িয়ে যাচ্ছে স্যার, আগে যে আমরা ধান ভাত খেয়েছি, এখন সেটি ইচ্ছা করলেও পাচ্ছি। আপনি যেখানে মেলে চালের মিল, যেখানে যে বস্তা বস্তা চাল আসছে, আমরা তো অধিকাংশ এখন নিজের যা ধান হচ্ছে, ধানটা করে বিক্রি করে কিনে চাল খাচ্ছি। আপনি বলছেন না, আমার মিল যাদের আছে তাদের সাথে দু একটা আমার বন্ধু আছে, ওরা কি করে, ওরা চালটাকে নিয়ে এসে চালের মধ্যে ওরা একটা জিনিস মেশায়, কেমিক্যাল, বোরিয়াম সালফেট বা বোরিয়াম ক্লোরাইড, আর চালটা একেবারে পোকা না হয়, ফাঙ্গিসাইড, ওকে পলিশ করে। একটা চালের চারিপাশে যে কভারটা থাকে হলুদ হলুদ হালকা হালকা, ওটাতেই থায়ামিন থাকে, ভিটামিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, ওটা পুরো প্রোটিনটা কেটে দেয়, দিয়ে পুরো প্লেন সমান সাদা মসৃণ থাকে, মানে বের হয়। এখন যে মূল যে ভিটামিন ওগুলো সব খেয়ে দেয়, ওটাকে বোরিয়াম সালফেট বা বোরিয়াম ক্লোরাইড দিয়ে তাকে পালিশ করে চকচকে করে প্যাকেট করে ভালো করে। এবার আমরা মানুষ বাজারে গিয়ে, মানুষ তো চকচকে পছন্দ করে, ইয়ানি হেভি সুন্দর চাল, তুমি মিনিকেট চাল তুমি রান্না করে তারপর তুমি বাসি ভাত করে খেতে খেতে চালটা কম থাকবেই না। আগেকার চালের ভাত করে দেখবেন 2-3 দিন পর পর ভাত লাগে, এখন হবে না। তাহলে এই যে জিনিসগুলো আমরা খাচ্ছি তাদের ক্ষতিকারক হচ্ছে, আমাদের হচ্ছে। তাহলে পৃথিবীতে এত শ্রেষ্ঠ জীব হওয়ার পরে সবচেয়ে মূর্খ জাতি কারা? মানুষরাই, আমরাই আমাদের শত্রু। মানুষই মানুষের শত্রু। মানুষ নিজের দেহটাকে ঠিক করার যন্ত্রপাতি জানে না। এর থেকে হতভাগা জাতি আর আছে? চোখ কান দেওয়ার পরে সেই বিবেক দিয়ে কাজ করতে হচ্ছে। মানুষ শুধু ধোঁকা আর প্রতারণায় পড়ে আছে। তাহলে হেভি মেটাল বের করার জন্য আমি এই কাজগুলো করবো। সেকেন্ড হচ্ছে যেগুলো দেহের মধ্যে জমে গেছে, অলরেডি জমে গেছে, ওগুলো বের করবো। বের করার জন্য একটা পদ্ধতি, সবচেয়ে বড় পদ্ধতি, সেটা দেখি। যে আমার 2 নম্বর পদ্ধতি হচ্ছে কিছু খাবার, ব্লুবেরি, ধনেপাতা রস, বার্লি গাছ পাউডার, চনা পাউডার, হচ্ছে ডেটস, তারপরে হচ্ছে তোমার মধু, তারপরে হচ্ছে তোমার ডিটাশনাল লেবু জল, তারপরে আপেল, তারপরে আর একটা জিনিস ভুলে গেলাম, ব্লুবেরি বলেছি, অ্যাটলান্টিক গাছ, এগুলো খুবই দাম নিতে পারে। এইগুলো নিয়ম করে পালা করে 4-5টা খাবার খেতে হবে। বিশেষ করে 5টা খাবার খেতেই হবে 24 ঘন্টার মধ্যে। এক হচ্ছে বার্লি গাছ পাউডার, 5টা খাবার খেতেই হবে। সঙ্গে যে কমপ্লিটলি দেহ থেকে বের করতে চায় তাহলে আমাকে 5টা খাবার নিয়ম করে 24 ঘন্টা খেতেই হবে। এক হচ্ছে বার্লি গাছ পাউডার, 2 হচ্ছে ধনেপাতার রস, 3 হচ্ছে স্প্রুনা পাউডার বা ক্যাপসুল, 4 হচ্ছে ব্লুবেরি ফল, আর 5 হচ্ছে অ্যাটলান্টিক ডাস্ট। 5টা খাবার আমাকে খেতেই হবে। এক হচ্ছে
বার্লি গ্রাস পাউডার 1 থেকে 2 চামচ 1 গ্লাস জলে মিশিয়ে একবার খেতে হবে। 2 হচ্ছে স্পাইরুলিনা পাউডার, এটা 1 থেকে 2 চামচ 1 গ্লাস জলে মিশিয়ে একবার খেতে হবে। এটা খেতে খুব খারাপ, যদি খেতে খারাপ লাগে মধু মিশানো। 3 হচ্ছে ব্লুবেরি ফল, এটা অবশ্যই ড্রাই। ড্রাই হচ্ছে ধনেপাতা জুস। 5 হচ্ছে ধনেপাতা জুসটা, ধনেপাতা যদি আবার বীজ দিয়ে চাষ করতে হবে না, ধনেপাতা বীজ ছাড়া চাষ করতে হবে। এতগুলো জিনিস কিন্তু মাস্ট খেতে হবে, 24 ঘন্টার মধ্যে খেতে হবে। যদি কমপ্লিট রিকভারি চাও, দেহ থেকে সম্পূর্ণ আমার ব্রেন থেকে, লিভার থেকে, স্কিন থেকে, চোখ থেকে, প্রত্যেকটা নার্ভ থেকে আমার বেরিয়ে যাক, তাহলে এই 5টা জিনিসকে একসঙ্গে অথবা 24 ঘন্টার মধ্যে খেতে হবে। যদি কেউ 2 সপ্তাহ খায় নিয়ম করে, তার বডি মোটামুটি দেখবা 50% অসুখ সব ভালো হয়ে যাবে। সব অসুখ এই টু জেড, ঘুমের থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি দাম কি হতে পারে? এটা দাম কত হতে পারে এগুলো আমাদের সাথে আলোচনা করতে হবে। আমি ঠিক জানি না, আগে জানি না। এটা যারা কাজ করে ওদের সাথে, ওই বাকিদের সাথে আলোচনা করবেন। এটা নিয়ম করে যদি কেউ খেতে পারে, তার ব্রেনের ঘুমের সমস্যা, অ্যাংজাইটির সমস্যা, তারপরে মাথা ব্যথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, তারপরে হচ্ছে তোমার যে পেটের সমস্যা, পাঁচপেটের সমস্যা, তলপেটের সমস্যা, মানে হেভি মেটাল থেকে যা যা হয়, হেভি মেটাল থেকে হাজারো বেশি অসুখ তৈরি হয়, সব অসুখ ভালো হয়। হেভি মেটালস কার্টিলেজ কে ক্ষতিগ্রস্ত করতে পারে? কিসের কার্টিলেজ? হ্যাঁ, যে কোনো হেভি মেটাল ফ্রি রেডিক্যাল, আর ফ্রি রেডিক্যাল যে কোনো কোষকে ধ্বংস করতে পারে। এমনকি কোষের মধ্যে যে ডিএনএ আছে, যেখান থেকে আমার প্রোগ্রাম তৈরি হয়, ডিএনএ চেঞ্জ করে দিতে হবে, এত ক্ষমতা। আর যত এখন জেনেটিক ডিফেক্ট দেখতে পাচ্ছ, জন্মগত বাচ্চা জন্মিয়ে যে সমস্যা দেখতে পাচ্ছ, অধিকাংশ এগুলোই কারণ, অধিকাংশ এগুলোই কারণ। তাহলে এটা বার করতে হবে। আর সেকেন্ড হচ্ছে ভাইরাস। 3টে নার্ভের ইনফ্লামেশন বন্ধ করার জন্য, নার্ভের মধ্যে ইনফ্লামেশন করতে পারে এমন যে কোনো ভাইরাসকে নষ্ট করতে পারে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যান্টিভাইরাস, প্রাকৃতিক, কোনো সাইড এফেক্ট নেই এবং লং টার্ম খাওয়া যাবে এমন 1 নম্বর হচ্ছে লেমন বাম। এটা সমস্যা অনুযায়ী দেবা, কিন্তু দিনে 3টে করে দাও, 3 থেকে 4 মাস। 2 হচ্ছে ক্যাটস ক্লব, এটা 3 বার করে দাও। আর একটা পোটেন্ট অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, এটা হচ্ছে লিকোরিস। সবচেয়ে বেশি ভালো কাজ করে লেমন বাম আর ক্যাটস ক্লব। আর লিকোরিসটা বিশেষ করে মাথা যদি মাইগ্রেনের সমস্যা থাকে, মাথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ক্যাটস ক্লোজার, ক্যাটস ক্লব। আলটিমেট যদি কোনো পেশেন্টকে এইগুলো, এই জাতীয় অসুখ দেখতে পায়, তাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট প্রথমে করে একটু সুস্থ রাখবো, তারপর তার এই সমস্ত ওষুধপত্র চালিয়ে 2 সপ্তাহ চালিয়ে একটু সুস্থ করবো, তারপরে মাইগ্রেনের হিজামা হবে।
আমার একটা আইডিয়া না ফিউশন রেগুলার সাপ্লাই করে, তাহলে এইখানে হচ্ছে মেইন পয়েন্ট, এটা হচ্ছে জাংশন, এখানে একটা হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, আর যদি সম্ভব হয় এই জায়গাতে যেখানে সেলুলার তৈরি হচ্ছে এই জায়গায় একদম ভালো। তাহলে এইখানে 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 আর দু সাইডে চারটে কোণ লিকোনাইজ, বুঝলে? লিকোনাইজ না লিকোরিস, LICORICE, এটা তাহলে এক নম্বর পয়েন্ট। এখানে যে সেরিবেলাম আছে, সেরিবেলামের মেইন পয়েন্ট C1 এর উপরে এখানে একটা হবে, ঠিক আছে? জাংশনটা এখানে, তাহলে কানের নিচে বা এই সাইডে হবে, হলো? আচ্ছা, ট্রাইজেমিনাল পরে এখানে আবার দুটো তিনটে ভাগ হচ্ছে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে যাচ্ছে, তো এখানে একটা হবে, ঠিক আছে? এরপর যদি মনে হয় এখানে দিতে পারো, কিন্তু এই তিনটে পয়েন্ট হবে, বুঝা গেল? এটা মানে ঠিক নেই, আর সায়েন্স করতে বললাম, ঠিক আছে? তো হিজামা কিন্তু প্রথমেই না, আগে পুরো সিস্টেম বোঝার পর, তাকে বোঝানোর পর, এই সমস্ত চিকিৎসাপত্র করে একটু সুস্থ করার পর তারপরে হিজামা। সমস্ত চিকিৎসা করার পরে যদি হিজামাটা করি, পেশেন্ট 100% ভালো হয়ে যাবে। পুরো প্রসেস হতে 2 থেকে 2.5 ঘন্টা 3 মাস সময় লাগে। বুঝা গেল? আজকে এলাম, কালকে সব ভালো হয়ে গেল, ওসব ম্যাজিক আমাদের কাছে নাই। হ্যাঁ, তাহলে ওভারঅল টেক হোম মেসেজ হচ্ছে বডিকে রক্ষা করা, আমাদের স্বাস্থ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের। প্রত্যেকটা নার্ভসকে, আচ্ছা এই কথাটা বলছিলাম, এটা বলি, কলব নার্ভস রূপ কি বলতে হবে? কলব মনে তো হচ্ছে দিল, কোথায় থাকে এটা? কোথায় থাকে? বাদিকে কলব মানে মন, তাই তো? মন। মন কোথায় থাকে? সবাই বলে এখানে হ্যাঁ? কোথায় থাকে? হার্ট, আর ব্রেন কোথায় থাকে? এখানে যে দেখো, আর নার্ভস কোথায় থাকে? রুহ কোথায় থাকে? মানে আমাদের ক্লিয়ার আইডিয়া না, তাহলে আমরা আপনাকে চিনি না। আপনি মরে গেলে এই দেহ কি আপনার থাকবে? কিছু না, যদি বিছানায় পড়ে থাকে, চলতে না পারেন, আপনার দেহ থাকবে? তাহলে আপনি দেহ সম্পর্কে জানতেন না? আপনার মূল পরিচয় কি? আমি যে আমি, এটা কিসের মাধ্যমে বিচার হবে? আল্লাহ দেহ দিয়ে বিচার করবে? পরকালে আল্লাহ কি দিয়ে বিচার করবে? ইচ্ছা নাকি স্যার? পরকালে যে আল্লাহ বিচার করবে, কি দিয়ে বিচার করবে? নাচ দিয়ে। নাফসে বিচার করবে। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আকাশ, জমিন, সূর্য, নক্ষত্র সমস্ত কিছু কসম করে, 7খানা জিনিসের কসম করে আল্লাহ বলছেন, তারাই সফল যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে আত্মা পরিশুদ্ধ না হলে সফল হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আত্মাটা কি? আপনি যে আপনি, তার পরিচয়টা আপনার আত্মা। আপনার বাইরে যারা আপনার সম্পর্কে আলোচনা করছে, আপনার আত্মা নিয়ে আলোচনা করছে, আপনার চরিত্র নিয়ে আলোচনা করছে। ওর চোখটা এমন, তার চুলটা এমন, তার চেহারা এমন, এসব নিয়ে আলোচনা হচ্ছে না। ওই লোকটা কেমন, ওই লোকটা কি করে, ওই লোকটা এমন, এইসব মানে তার নার্ভসের বিকাশিত নিয়ে আলোচনা করছে। নার্ভসটা কি? এই বোরিং লাগছে? নার্ভস কি? এটা আউট অফ দ্য টপিক হচ্ছে আলোচনা। হ্যাঁ, মানে আমাদের ক্লাস শেষ, আমি এই জিনিসটা বোঝাচ্ছি। নার্ভস কি? কোনো ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তিকে বোঝায় কি? হ্যাঁ, কোনো ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তি সিদ্ধান্ত ওটা তো বোঝা যায়, শুনতে পারে। নার্ভস, রূহ কি? আগে রূহটা জানতে হবে। রূহ কি? আল্লাহ যদি
আল্লাহ কোনো একটা জিনিস নাই, এই দিকে ঘুরাও, এটা অন্য